ধন্যবাদ আপনাদের সকলকে। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আবু জাফর। আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে আমাদের জেডিসির নিয়ে। ঠিক আছে, জেডিসির আরএসএল এমআরএসএল টা নিয়ে মূলত আমরা, বা জেডিসির প্রসেস যেটা বলি সেটা বেসিকটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আশা করি আপনাদের যত যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা কোশ্চেন করতে পারেন। আর আরেকটা বিষয় সবার কাছে আমি চাইবো, বিষয়টা হলো যে আপনারা একটু সবাই নিচ থেকে মিউট থাকবেন, কারণ আপনাদের ওখান থেকে যদি সাউন্ড হয় না তাহলে আসলে অন্যদের একটু শুনতে প্রবলেম হয়। আর যদি কারো কোনো কোয়ারি থাকে আমার সাথে একটু ডিটেলস আলোচনা করতে পারেন, বা পরবর্তীতে আপনাদের কোনো ধরনের সাপোর্ট লাগলে সব ধরনের সাপোর্টের জন্য আপনারা এমএসসিটি তে যোগাযোগ করবেন, বা তারা যদি মনে করে যে আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন আছে অবশ্যই তারা আপনাদেরকে আমাদের নাম্বার দিয়ে দিবে, তখন আপনারা পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেটা আপনাদের কর্মক্ষেত্রে বলেন বা যেখানেই বলেন, বা কাজ করতে গিয়ে কোথাও প্রবলেম পড়ছেন, যেহেতু আমরা সিনিয়র ভাইরা আছি তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন একটা সাপোর্টের জন্য। ঠিক আছে, তো যাই হোক, ধন্যবাদ এমএসসিটি কে যে আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে আপনাদের সাথে আমার মানে শেয়ার, আমার বিষয়, আমার যতটুকু আমি জানি জেডিএসি সম্পর্কে বা কেমিক্যাল জেডিএসি সম্পর্কে বা সাস্টেইনেবিলিটি সম্পর্কে আমি যতটুকু জানি, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য এমএসসিটি একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, যেটা হচ্ছে আমি আপনাদের সাথে পরিচিত হতে পারছি বা আপনাদের সাথে প্রত্যেকটা বিষয়গুলো শেয়ার করতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, আপনাকেও ধন্যবাদ। যাক, আমার পরিচয়টা আর দিলাম না, যেহেতু এর আগেও একটা ক্লাস আপনাদের সাথে হয়েছে আমার। ঠিক আছে, তো আমরা আসলে অনেকটা সময় চলে গেছে। জেডিএসি হয়তো আমি খুব কম টপিকস নিয়ে কথা বলবো, কিন্তু কম টপিকস এর মধ্যে আপনাদের মূল বিষয় যেগুলো ওগুলো আমরা খুব বেশি করে জানবো। এর মধ্যে দেখা যায় কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে দিয়ে আলোচনা করাবো, আপনাদের মাধ্যমেও কিছু আজকে কাজ করতে দিব, যে আপনারা একজনে এক একটা জিনিস নিয়ে আমার সাথে একটু শেয়ার করেন। তো প্রথমেই আসলে আমাদের আমরা অল্প করে কয়েকটা ইস্যু নিয়ে আসছি, যে ইস্যুগুলো থেকে আমরা জানতে পারবো আসলে আজকে সেশন শেষে আমরা কি নিয়ে যাচ্ছি বাসায়। কারণ দেখা যায় যে অলমোস্ট আজকে একটা হলিডের পরে হচ্ছে, তারপর হচ্ছে শেষ সময় এটা দিনের। তো তারপরে হচ্ছে আমাদের ঘুমানোর আগে ওই সময়টাতে আমরা আসলে মূল বিষয় যেটা যেটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ জেডিএসসি। সবার আগে আমরা আলোচনা করবো আসলে জেডিএসসি কি, যে বিষয়টা আজকে আশা করি আমরা এখান থেকে যাওয়ার পরে যারা যারা আছি এখানে সকলেই বলতে পারবো, এখান থেকে অন্তত যাওয়ার পরে ওটা বলতে পারবো আসলে জেডিএসসি কি, আমি সেই জিনিসটা জানি। তারপর হচ্ছে হু স্টার্টেড জেডিএসসি। জেডিএসসি টা আসলে মূলত কারা স্টার্ট করতে চাইছে বা কেন স্টার্ট করছে বা কে কে সেটার সাথে ইনভলভ হয়েছে, ওই বিষয়টাও আমরা এখান থেকে জানতে পারবো। হোয়াট ইজ দ্য মিশন অ্যান্ড ভিশন অফ জেডিএসি। আমরা জানি প্রত্যেকটা কাজেরই, যে কোনো একটা কাজ করি আমরা যাই করি না কেন লাইফে, সেটার একটা মিশন অথবা ভিশন যেটাই বলি, উদ্দেশ্য বা লক্ষ্য আমরা যেটাই বলি, প্রত্যেকটা জিনিস আমাদের থাকে প্রত্যেকটা কাজেরই। ঠিক একইভাবে জেডিএসিরও একটা মিশন অ্যান্ড ভিশন নিয়ে তারা একটা প্ল্যাটফর্ম লঞ্চ করছিল। তো সেই বিষয়টা আজকে আমরা এখান থেকে জেনে যাব। এরপরে আসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেডএলডি অ্যান্ড জেডিএসি। বলছে জেড এলডি এবং জেডিসি পার্থক্যটা, মূল পার্থক্যটা কোথায় ছিল সেটাও আজকে আমরা এখান থেকে একটু জেনে যাব, কারণ দুইটা শব্দ প্রায় কাছাকাছি, বাট তার মধ্যে একটা বিস্তর একটা ফারাক আছে, যে পার্থক্যটা আজকে আমরা এখান থেকে নিয়ে যাব। তারপর হোয়াট ইজ জেডিসি রোড ম্যাপ। প্রত্যেকটা জিনিসেরই জানি আমার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, তো জেডিসির একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে আমরা বলতে পারি জেডিসির রোড ম্যাপ। তো জেডিসির রোড ম্যাপটা মূলত কি ছিল সেই বিষয়টা আমরা ক্লিয়ার হব। তারপর যে হোয়াট ইজ জেডিসি কেমিক্যাল টু জিরো। আসলে রোড ম্যাপ টু জিরো বা কেমিক্যাল টু জিরো যেটাই বলি না কেন, প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের একটা একটার সাথে অ্যালাইন। তো আজকে আমাদের মূল বিষয়টা হলো যে আমরা জেনে যাব এখান থেকে জেডিসি কেমিক্যাল ম্যানেজমেন্ট বা কেমিক্যাল টু জিরো জিনিসটা কি। হোয়াই জেডিসি ইম্পর্ট্যান্ট। আসলে পুরো কোয়েশ্চেনটা কিন্তু এখানে ক্লিয়ার না, আমি কমপ্লিট করি নাই, কারণ হচ্ছে কমপ্লিট না করার একটা উদ্দেশ্য হলো আমি এখানে বলেছি হোয়াই ইজ জেডিসি ইম্পর্ট্যান্ট, জেডিসি কেন গুরুত্বপূর্ণ। সেটা এমনও হতে পারে হোয়াই ইজ জেডিসি ইম্পর্ট্যান্ট ফরেন ইন্ডাস্ট্রি, অথবা ফরেন ম্যানুফ্যাকচারার, হতে পারে ফরেন সাস্টেনেবিলিটি ডেভেলপার, ফরেন ইসিআর, আর ফরেন কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। তো আসলে কোয়েশ্চেনটা শেষের অংশটুকু আমরা যার যার মতো করে বসিয়ে নিব, বাট মূল কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই ইজ জেডিসি ইম্পর্টেন্ট, জেডিসি বা প্রয়োজনীয়তার কি।
তো ফার্স্টে আমরা আসি, হোয়াট ইজ জেডিএসসি। জেডিএসসিটা কি? আসলে জেডিএসসি এটা হলো একটা শর্ট ফর্ম। শর্ট ফর্মটার মূলটা হলো জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ড কেমিক্যাল। ঠিক আছে? তো জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ড কেমিক্যাল, যার নামের মধ্যে আমরা বুঝতে পারি যে আমরা কোনো প্রকার কেমিক্যাল পরিবেশে ছাড়বো না, বা পরিবেশ থেকে আমরা যাই ব্যবহার করি না কেন, পরিশেষে আমরা একটা জিনিস জানি যে প্রত্যেকটা জিনিস যখন পরিবেশ থেকে নিয়ে আমরা ইউজ করি, ইউজ করার পরে সেটা আবার পরিবেশে ছেড়ে দিই। তো ওই নেওয়া আর দেওয়ার মাঝখানে একটা ব্যবহার থেকে যায়। সেই ব্যবহারের ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করতে যাই, সেখানে আমার বেশ কিছু প্রসেসিং থেকে যায়। সেই প্রসেসিং এর ক্ষেত্রে আমরা কিছু কেমিক্যাল নেই এবং কেমিক্যাল দেই তাদেরকে। তো এখন জেডিসির মূল কথাটা ছিল যে আমরা পরিবেশ থেকে যাই নিব, ইভেন তাদেরকে যা দিব, আমরা নেওয়া এবং দেওয়ার মাঝখানে যা ইউজ করব, আমাদের প্রথমে যেটা নিব যে জিরো, এবং শেষেও দিব তাদেরকে জিরো। পরিবেশে কোনো প্রকার কেমিক্যাল আমরা নিঃসরণ করব না, বা পরিবেশে অপরিশোধিত কোনো প্রকার কেমিক্যাল আমরা ছেড়ে দিব না। এটাই ছিল জেডিসি। জেডিসি দ্যাট মিনস হলো জেডিসি, জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ড কেমিক্যাল সার্টিফিকেশন অ্যান্ড টেস্টিং প্রোগ্রাম। তো জেডিসি মূলত হলো জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ড কেমিক্যাল সার্টিফিকেশন অ্যান্ড টেস্টিং প্রোগ্রাম। এটার মূলত হলো কি, আমরা যখন কেমিক্যাল নিয়ে কাজ করি, কেমিক্যাল গুলো আমরা জানি বিভিন্ন ব্র্যান্ড তাদের নিজস্ব চাহিদা বা তাদের সিওসি অনুসারে তারা যায় প্রত্যেকটা কেমিক্যালকেই আমরা মানি শূন্য মাত্রায়, বা তাদেরকে একটা টেস্ট করার পরে তাদের একটা সার্টিফিকেশন থাকে, সেই সার্টিফিকেশনটা কোন মাত্রায় আছে। উই ক্যান হেল্প টেক্সটাইল অ্যান্ড লেদার, আচ্ছা, কোম্পানিজ manage their supply chain to reduce the amount of hazardous chemical that are discharged into water or wastewater। বলা হচ্ছে যে আমরা যখন লেদার অথবা গার্মেন্টস শিল্পে বলতে পারি, বা পোশাক শিল্প অথবা পাদুকা শিল্পে যে সকল কেমিক্যাল আমরা ব্যবহার করি, ব্যবহার করার পরে সেটা আমরা পরিবেশে ছেড়ে দিই, তাদের মধ্যে যে সকল ক্ষতিকর কেমিক্যাল আছে সেই কেমিক্যাল গুলো আমরা পরিবেশে ছেড়ে দেওয়ার পূর্বে সেটার টেস্ট করে তার একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটার অনুসারে একটা সার্টিফিকেশন নিব আমরা, সেটা জেডিসি লেভেল কোথায় আছে কোথায় নাই সেটা জেনে তারপর আমরা পরিবেশে ছেড়ে দিতে হবে। এটাই ছিল জেডিসি। মূল বিষয়টা হলো সেটাই যে আমরা জেডিসির মূল কারণটা হলো যে আমরা পরিবেশে যখন কোনো প্রকার কেমিক্যাল ছাড়বো, সেটার মধ্যে কোনো প্রকার ক্ষতিকর পদার্থ থাকবে না সেটা নিশ্চিত করে তারপরে আমরা পরিবেশে সেটা ছেড়ে দিব, এর আগে নয়। এটাই ছিল জেডিসি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। নেই স্যার, আপনি আগে যান। ওকে, আপনি থ্যাংক স্লাইড। ইউ। আচ্ছা, হু স্টার্টেড জেডিসি? আসলে জেডিসি কারা স্টার্ট করেছিল? যখন আমরা জানি যে আসলে শিল্প ইন্ডাস্ট্রি কিন্তু বলতে বলতেই হয় নাই, সে আমরা যদি প্রাচীন প্রস্তর যুগ থেকে বলি, বর্তমানে যে আমাদের মডার্ন সিভিলাইজেশন, সেটা হওয়ার জন্য ধাপে ধাপে বেশ কিছু উন্নয়ন করা হলো। তো সেই 1976 সালের দিকে প্রথম গ্রিন পিচ নামক বা গ্রিন পিচ ডিটক্স নামক একটা সংস্থা প্রথম আবিষ্কার করে যে পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ নিঃসরণ করা হচ্ছে। সেই নিঃসরিত পদার্থগুলো পরিবেশের আমাদের জলজ পরিবেশ বা আমাদের ওই যে এনভায়রনমেন্টের একটা মারাত্মক ধরনের ক্ষতি করছে। তো তারা কি করলো, একটা সংগঠন তৈরি করলো। সেই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশের মধ্যে যাতে কোনো প্রকার কেমিক্যাল না ছাড়া হয় সেটা নিয়ে কাজ করা। তারা তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা নিয়ে 2011 সালে মেবি 15ই নভেম্বর একটা গ্রিন পিচ ডিটক্স সংস্থা একটি সংগঠন পরিচালনা করে। সেই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল যে তারা বিভিন্ন ব্র্যান্ডদেরকে তারা উৎসাহিত করবে, তারা একটা প্ল্যাটফর্মে কাজ করবে, আর ওই প্ল্যাটফর্মটা এমন হবে যে ওই প্ল্যাটফর্মটাই নিশ্চিত করে দিবে যে কোনো প্রকার বিষাক্ত কেমিক্যাল যেটা মানব শরীরের জন্য বা পরিবেশের জন্য বা আমাদের যে জলজ পরিবেশ বা প্রাণীজ পরিবেশের জন্য ক্ষতিকর কিনা সেটা নিশ্চিত করে পরিবেশে নিঃসরণ করাটাই হলো তাদের মূল লক্ষ্য। তো প্রথম দিকে দেখা যায় সকল কোম্পানি তাদের সাথে একত্রিত হয় না, অল্প কিছু। যেমন আমরা বলতে পারি তখন নিক আসছিল, পুমা আসছিল, H&M, C&A, এই টাইপের মোটামুটি 6টা ব্র্যান্ড একত্রিত হয়ে প্রথমে গ্রিন পিচ ডিটক্সটা স্টার্ট করে।
ইভেন তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের মূল লক্ষ্য ছিল যে 2020 সালের মধ্যে তারা সম্পূর্ণ পোশাক ও পাদুকা শিল্পের মধ্যে যারা যারা একত্রিত হয়েছে এবং যে সকল ব্র্যান্ড আছে সবাই একটা প্ল্যাটফর্মে নিয়ে কাজ করবে, এবং তারা সে 2020 সালের মধ্যে নিশ্চিত করবে যে তারা কোনো প্রকার ক্ষতিকর পদার্থ বা ক্ষতিকর কেমিক্যাল পরিবেশে নিঃসরণ করবে না। এবং সেটার জন্য তারা প্রত্যেকটা কোম্পানি থেকে একটা সার্টিফিকেশন নিবে যে তারা কে কোন লেভেলের কেমিক্যাল ইউজ করছে। তো করোনা, তার মধ্যে দেখা যায় তাদের লক্ষ্য ছিল যে 2020-এর মধ্যে তাদের অর্জনটা এটা সম্পূর্ণ করা, কিন্তু তারা 2020-এর মধ্যে সেটা পারেনি। তাদের ওটা গিয়ে চলে গেছিল তো যাই হোক 2020-এ, 20 সালে কোভিড এর কারণে তারা আসলে তাদের ওই লক্ষ্যে পৌঁছাতে না পারার কারণে তারপরে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে যে তারা পরবর্তীতে যাতে ওটা নিশ্চিত করতে পারে যে পরবর্তীতে এই যে ইন ফিউচারে যাতে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যটুকু অর্জন করতে পারে। তো নাও এট দিস মোমেন্ট আমাদের আগে যদিও প্রথমে মাত্র 6টা ব্র্যান্ড একত্রিত হয়ে জেডিসিটা স্টার্ট করেছিল, তো বর্তমানে দেখা যায় বেশিরভাগ ব্র্যান্ড আমাদের ওই জেডিসি প্ল্যাটফর্মে একই প্ল্যাটফর্মে কাজ করছে। কারণ জেডিসি হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ব্র্যান্ড একত্রিত হয়ে নিশ্চিত করতে পারে। যেমন আমরা একটা কেমিক্যালস যদি ধরি, সেটা হচ্ছে এটা মনে করেন এক এক দেশের কালচার ওয়াইজ তাদের পরিবেশের মানে কেমিক্যালের মান মাত্রা গুলা প্যারামিটার গুলো হয় এক এক রকমের। কিন্তু জেডিসি বলছে যে যার যার পরিবেশ মানে লোকাল লতে সে তার প্যারামিটার গুলো যেমনই থাক না কেন, ওয়ার্ল্ড ওয়াইড তারা একটা প্ল্যাটফর্মে কাজ করবে এবং সেখানে প্রত্যেকটা কেমিক্যালের প্যারামিটার গুলো, সাবস্টেন্স গুলো একটা নির্দিষ্ট প্যারামিটার এড হবে, মার্চ করবে। তো সেই হিসাবে এখন বর্তমানে দেখা যায় যে প্রথমে যদিও 6টা ব্র্যান্ড একত্রিত হয়ে কাজ করে, এখন বর্তমানে 6টা নয় বেশ কিছু ব্র্যান্ড, বলতে গেলে প্রায় অলমোস্ট সকল ব্র্যান্ডই সেখানে অ্যাড হয়ে গেছে। হোয়াট ইজ দ্য মিশন অ্যান্ড ভিশন অফ জেডিসি? আমরা এতক্ষণ যা বলেছি আশা করি যে তাদের যে প্রত্যেকটা জিনিসের যে গোল বা লক্ষ্য বা তাদের অর্জন যেটা থাকে আর কি। তো জেডিসির মূল মিশন ছিল যে তারা 2020 সালের মধ্যে সকল প্রকার ইন্ডাস্ট্রি গুলোকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসবে, যাতে করে তারা সকলেই নিশ্চিত করতে পারে যে তারা কোনো প্রকার বিষাক্ত পদার্থ পরিবেশে বা জলজ পরিবেশে নিঃসরণ করে না। আর যদিও সেটা হচ্ছে আমাদের কোভিড এর কারণে পারে নাই, তাদের মিশন ছিল সেটা যেটা তাদের এখনো অর্জন করতে পারেনি, তবে ইন ফিউচার খুব রিসেন্টলি তারা সেটা অর্জন করতে যাচ্ছে। অলমোস্ট দেখা যায় বেশিরভাগ বায়ার বলেন, বায়ারের মূল চাহিদাই হচ্ছে জেডিসি, যদি জেডিসি যদি থাকে, জেডিসি সার্টিফাইড যদি হয়, বা তাদেরকে যে সকল কেমিক্যাল যদি ইউজ করছে প্রত্যেকটা কেমিক্যাল যখন জেডিসি লেভেল 1 লেভেল 2 অথবা লেভেল 3 কমপ্লাই করবে, তখন তারা সেটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে যে এটা ইউজ করতে পারবেন। আদারওয়াইজ বায়ার কি করছে, তাদের অর্ডার গুলোকে ক্যান্সেল করে দিচ্ছে। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলোতে কাজ করছেন, তো আপনারা তো জানেন যে আপনারা যারা যারা ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করছেন, মূলত ওয়েস্ট ওয়াটার গুলা মিনিমাম বছরে দুবার অন্তত বায়ারদের রিকোয়ারমেন্ট অনুসারে বছরে অন্তত দুবার টেস্ট করে তাদেরকে টেস্ট রিপোর্ট গুলো দিয়ে দিতে হয়। আর প্রত্যেকটা টেস্ট রিপোর্ট হয় তাদের নিজস্ব পার্টি হতে হয় অথবা কোনো থার্ড পার্টি, যেটা হচ্ছে থার্ড পার্টি যেটা সেটা হচ্ছে নমিনেট হতে হবে। যা ডিসি নমিনেট যারা আছে, যাদেরকে সার্টিফাই করার জন্য একটা অনুমোদন দিয়েছে, তাদের দ্বারা সার্টিফিকেশন নিয়ে সেই সার্টিফিকেটটাই কি করতে হবে আপনার বায়ার বা বায়ারদের সাথে শেয়ার করতে হবে। তখনই তারা সেটা কমপ্লাই করবে যে আপনার কোন কোন কেমিক্যাল গুলা সেখান থেকে আপনার জেডিসি লেভেল 1 বা লেভেল 2 লেভেল 3 ইউজ করছেন। এছাড়াও দেখা যায় আরো একটা ইস্যু আছে যে আমরা একটা জিনিস জানি যে এই জেডিসি কিন্তু এমন একটা বিষয় যেখান থেকে আমরা চাইলে প্রত্যেকটা কেমিক্যালের ডাটাগুলো ইনপুট দেওয়ার পরে সেখান থেকে আমরা একটা ইনভেন্টরি নিতে পারি, যে ইনভেন্টরিটা আমরা শুধু যে কোনো একটা নির্দিষ্ট কোনো বায়ারের জন্য না, এটা চাইলে আমরা প্রত্যেকটা বায়ারের সাথে শেয়ার করতে পারি। যে আমার কাছে চাইলে আমার একটা ইনভেন্টরি আছে জেডিসি থেকে, আমরা আমাদের ডাটাগুলো জেডিসিতে যখন একটা পোর্টালে আমরা কেমিক্যালের ডাটাগুলো আপলোড দিব, আপলোড দেওয়ার পরে সেখান থেকে একটা ইনভেন্টরি আমাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, সেই ইনভেন্টরিটা আমরা ডাউনলোড করে আমরা বায়ারদের সাথে বা আমাদের স্টেক হোল্ডারদের সাথে আমরা সেটা শেয়ার করতে পারি।
আচ্ছা, এখন আমরা এতক্ষণ আমরা শুধু বলেছিলাম ডিসি, জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ড কেমিক্যাল। এখন আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ZLD এন্ড ZDH। তো ZLD হলো জিরো লিকুইড ডিসচার্জ প্লান্ট। তো আমরা যেটা জিরো লিকুইড ডিসচার্জ, আমরা প্লান্টটা যদি ছেড়ে দিই সেটা হলো জিরো লিকুইড ডিসচার্জ। তো আমরা যদি যে কোনো আমরা আমরা মূলত এখন পোশাক শিল্পটা নিয়ে খুব বেশি এখন পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যেটা মানে আলোড়ন সৃষ্টি করছে সেটা হচ্ছে পোশাক শিল্প। তো পোশাক শিল্পর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে একটা পোশাক যখন আমরা তৈরি করতে যাই সেটার মধ্যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয়। আমি যদি সেই একটা সুতা থেকে শুরু করি, সুতাটা করতে আসে তুলা থেকে, তুলাটা করতে হয় তুলা থেকে একদম ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত যাইতে বেশ কিছু প্রসেস মাঝখানে আসে। যেমন তুলা থেকে সুতা, অনেক কিছু বলছেন। হ্যালো, অনেক কিছু বলছেন আপনি। আচ্ছা, যাই না হোক। স্যার, না স্যার, ওকে, বলেন। তাহলে মূল বিষয়টা হলো যখন তুলা থেকে সুতা উৎপাদন হয় সেই প্রসেসটার মধ্যেও দেখা যায় যে বেশ কিছু টেস্ট করতে হয়। এখন বলতে পারি আমরা যে স্যার তুলা তো প্রাকৃতিক ন্যাচারাল ফাইবার, তাহলে ন্যাচারাল ফাইবার ন্যাচারাল তুলার মধ্যে থেকে আমরা কি কি টেস্ট করতে পারি। তো আমরা একটা জিনিস জানি, তুলাটা হচ্ছে একটা গাছের মধ্যে একটা ফুল হয়, ফুল থেকে একটা ফল হয়, সেখানে সেটা যখন ফুটে যায় সেখান থেকে সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা হয়। তো এই তুলাটা যখন নাকি গাছের মধ্যে ফুটে সেখানে বিভিন্ন কীট পতঙ্গ বসে, তাছাড়া হচ্ছে ডাস্ট হয় অনেক প্রকার। তো এগুলাকে পরিশোধন করে একটা নির্দিষ্ট মান মাত্রায় নিয়ে এসে তারপরে সেটা থেকে সুতা তৈরি করা হয়। আর ওই প্রসেসটা মানে তুলা থেকে সুতা তৈরি করার মাঝখানে যে প্রসেসটা ওটাকে বলা হয় জিনিং, যেটা হচ্ছে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিল, আর ওই বিজ্ঞানীর নামটাই ছিল জিনিং। তার নাম অনুসারে ওই প্রসেসটার নাম দেওয়া হয়েছিল জিনিং। তো জিনিং থেকে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত প্রত্যেকটা বস্তু যখন আমরা তৈরি করতে যাই সেখানে বেশ কিছু ধাপ ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি বলি কিছু কিছু প্রোডাক্ট আমরা বায়ার চায় তাদের রিকোয়ারমেন্ট অনুসারে খুব সফট হতে হবে, কিছু কিছু বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রোডাক্টটা একটু হার্ড হতে হবে, কিছু কিছু বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রোডাক্টটা একটু মিডিয়াম লেভেলের হতে হবে। তো তাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের যখন তুলা থেকে এই সুতা থেকে যখন কাপড়টা তৈরি করা হয় আর কি, আমাদের ফেব্রিক্সটা তৈরি করা হয়, তো সেখানে দেখা যায় বেশ কিছু সুতাটা সুতা মোটা করা হচ্ছে, চিকন করা হচ্ছে, ইভেন সে ওই সাথে কিছু কেমিক্যাল ইউজ করা হচ্ছে। তো কেমিক্যালটা ইউজ করার দেন তারপরে হচ্ছে তাদের আবার বেশ কিছু কালারের ব্যবধান থেকে যায়। যেমন বায়ারদের রুচির ভেদে, আমরা যদি বলি বা গ্রাহকদের রুচির ভেদে দেখা যায় আমাদের বিভিন্ন কালার ইউজ করতে হয়। তো কালার গুলো হচ্ছে আমরা জানি যে সবগুলো হচ্ছে কেমিক্যালস, আর ওই কেমিক্যালস গুলাকে যখন একটা প্রোডাক্টের মধ্যে ইউজ করা হয় তখন সেটাকে যখন আবার বায়ারদের কাছে পৌঁছে দেওয়া হয় তখন তার মাঝখানে আমরা জানি কেমিক্যাল মানি হচ্ছে সেটা ক্ষতিকর পদার্থ, যেটা আমার স্কিনে লাগলে স্কিনের মধ্যে র্যাশ হতে পারে, অথবা আমরা অ্যালার্জি হতে পারে, অনেক সময় ওটা চুলকানি চুলকাতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে, বা আদার্স বেশ কিছু প্রবলেম হতে পারে। তো এই প্রবলেম গুলো না হওয়ার জন্য প্রত্যেকটা প্রসেস শেষে আমরা জানি যে একটা ফাইনাল প্রোডাক্ট হয়ে যাওয়ার পূর্বে সেটাকে আমার ওয়াশ করতে হবে। আমরা ডাইং বলি, ফিনিশিং বলি, ওয়াশিং, দেন সবার শেষে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে সেটা থেকে আমরা আর কিছুই পাই না, পাই এই প্রোডাক্ট হিসেবে পাই লিকুইড পদার্থ। কারণ আমি যখন ওয়াশ করা হয়, ওয়াশে বেশ কিছু কেমিক্যাল ইউজ করা হয়, ডাইং এ ইউজ করা হয়, ওয়াশিং এ ইউজ করা হয়, তারপরে হচ্ছে আপনার প্রিন্টিং এ ইউজ করা হয়। তো এই কেমিক্যাল গুলো যখন ফাইনালে যখন ওয়াশ করা হয়, ওয়াশ করার পরে সেখানে আমার লিকুইড পদার্থ পাই, যে আমরা যেটা এখন যে ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের মধ্যে যে লিকুইডটা পাই আর কি, ইফলুয়েন্ট যেটা পাই বা লিকুইড তরল বজ্র যেটা বলি, সেটা আমরা ওখান থেকে পাই। তো ওই বজ্রটা যদি আমরা যদি তখন প্যারামিটার গুলো টেস্ট করি দেখা যায় আসলে সেটা পরিবেশের কোনো মান মাত্রার সাথে অ্যাড করা যায় না। তো যার কারণে আমাদের আমাদের রেডিও বলেন, অথবা হচ্ছে ওই আপনাদের পরিবেশ সংস্থাগুলো বলেন, অথবা হচ্ছে আপনার বাইরের সিওসি বলেন, তো তাদের অনুসারে তারা চায় যে আমরা পরিবেশ থেকে বিশ্বের প্রতিটা বাইরেই চায় যে আমরা যখন একটা দেশ থেকে কোনো একটা প্রোডাক্ট তৈরি করে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তারা আমরা চাচ্ছি আমরা টাকা দিয়ে তৈরি করে আনার পরে আমরা চাচ্ছি না যে তাদের দেশের পরিবেশটা নষ্ট হয়ে যাক। তো সেই জন্য তারাই চাচ্ছে যে আমরা যখন একটা জিনিস দূষণ করছি সেই দূষণটা পরিশোধনের দায়িত্বটা আমাদেরই। তো সেই জন্য তারা কোম্পানিকে সেই চাপ প্রয়োগ করছে যে আপনার যে লিকুইডটা বের হবে সেটা যাতে আবার পুনরায় পরিশোধন করে তারপরে হয় আপনারা রিইউজ করেন অথবা রিডিউস করেন, অথবা
আপনার পরিশোধন করার পরে সেটা আপনার পরিবেশের সকল প্যারামিটার গুলা অ্যাডজাস্ট করে পরিবেশে ছেড়ে দেন। আর ZLD হলো যে আপনার জিরো লিকুইড ডিসচার্জ। আপনি কোনো প্রকার লিকুইড তরল বজ্র বা কোনো প্রকার তরল বজ্র পরিবেশে ছেড়ে দিবেন না। সম্পূর্ণ তরল পানিটাকে আপনি কি করবেন, পুনরায় ব্যবহার করবেন, যেটাকে আমরা রিসাইকেল বলতে পারি অথবা রিইউজ বলতে পারি। রিডিউস তো করতে পারবো না, রিডিউস হচ্ছে আমার প্রসেসিং এর ক্ষেত্রে আমি করে নিব, আদারওয়াইজ আমি রিইউজ করবো অথবা রিসাইকেল করব। তো সেটা করার জন্য হয় কি, আমরা রিসাইকেলটা হয়, রিইউজটা খুবই কম হয়। কারণ দেখা যায় যতগুলো বায়ার আছে প্রত্যেকটা তারা চিন্তা করে যে আমি, প্রত্যেকটা কোম্পানি চিন্তা করে যে আমি যে টাকা দিয়ে ওই পানিটাকে পুনরায় রিইউজ করতে যাব তার থেকে খরচটা অনেক বেশি পড়ে যায়। খরচের কথা চিন্তা করে দেখা যায় বেশিরভাগ কোম্পানি এখন পানিটাকে রিসাইকেল করছে। রিসাইকেল করতে গেলে তখন তারা কি করতেছে, অন্যান্য কাজে সেটাকে ব্যবহার করে দিচ্ছে, সেম প্রসেসে ইউজ না করে পুনরায় অন্য কোনো প্রসেসে ইউজ করে দিচ্ছে। তো এখন যদিও আমরা বলি যে দ্যাট এলডিতে আমাদের প্রত্যেকটা কোম্পানির মানে আমাদের টার্গেট বলি যে আমরা যে উদ্দেশ্য যেটা বা আমাদের যে এগ্রিমেন্ট থাকে, আমাদের ডিক্লারেশন যেটা থাকে কোম্পানিদের, সরি আমার বাসার পেছন দিয়ে আসলে ট্রেন যাচ্ছে তো তাই আওয়াজ হচ্ছিল একটু। তো মানে বায়ারদের কমিটমেন্ট, আমাদের কোম্পানিদের মালিক পক্ষের কমিটমেন্ট ছিল এরকম যে আমরা কোনো প্রকার লিকুইড পরিবেশে ছেড়ে দিব না। কিন্তু বাস্তবিক কথা হলো যে আসলে প্রত্যেকটা কোনো কোম্পানি চাইলে 100% সেটা এনশিওর করতে পারছে না। তো যার কারণে আমাদের সেটাকে রিইউজ না করে রিসাইকেল করে আমরা ব্যবহার করছি। বাট আমাদের ওই যে ZDC লক্ষ্য বা উদ্দেশ্য হলো যে তারা জিরো লিকুইড অফ হ্যাজার্ড, তারা তারা কথা হচ্ছে কোনো প্রকার মানে লিকুইড তরল বজ্র আমরা এতে ছেড়ে দিব না পরিবেশে বা আমাদের পানিতে ছেড়ে দিব না, এটাকে সম্পূর্ণটাকে পরিশোধন করবো অথবা আবার পুনরায় একই পানি পরিশোধন ইউজ করতে পারবো। আমরা যদি রিইউজ করি, রিইউজ করার সুবিধাটা হচ্ছে কি, আমি একই পানি বারবার ব্যবহার করতে পারছি, যার কারণে হচ্ছে আমার পরিবেশের আমরা জানি যে পানির যে লেয়ার, সেই পানির লেয়ারটা এখন নিচে নেমে যাচ্ছে। তো যার এটার মূল কারণটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলাতে প্রচুর পরিমাণে পানি ভূপৃষ্ঠ থেকে উত্তোলন করা হচ্ছে, যার কারণে ভূপৃষ্ঠের পানির লেয়ার গুলা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এখন বায়ারদের কথা বা জেডিসির কথা হচ্ছে, পরিবেশবিদদের কথা হচ্ছে যে আপনি চাইলে একই পানি পুনরায় ব্যবহার করতে পারেন, পরিশোধন করে সেটাকে আপনি ব্যবহার করেন, তাতে করে আমার পরিবেশের পানির যে লেয়ার গুলা সেটা অন্তত ঠিক থাকছে, আর আমার ভূপৃষ্ঠ থেকে পানির উত্তোলনটাও অনেক কমে যাচ্ছে। আর ZDC আর ZLD মূল পার্থক্য হচ্ছে একটা হচ্ছে জিরো লিকুইড ডিসচার্জ আর একটা হচ্ছে জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ড কেমিক্যাল। ঠিক আছে, একটা হলো কোনো প্রকার তরল বজ্র আমি পরিবেশে ছেড়ে দিব না, আর একটা হচ্ছে কোনো প্রকার বিষাক্ত বজ্র আমি পরিবেশে ছেড়ে দিব না। এটাই ছিল তাদের দুজনের মধ্যে মূল পার্থক্য। হোয়াট ইজ ZDCর রোড ম্যাপ? আসলে ZDCর রোড ম্যাপটা আমরা এতক্ষণ এত বেশি কথা বলে ফেলছি যে এরপরে আমাদের যে ZDC রোড ম্যাপটা নিয়ে আলাদা করে কোনো কথা বলতে হবে আসলে ওই ধরনের তেমন কিছু থাকে না, কারণ এর মাঝে আমাদের ZDC যে রোড ম্যাপ আমরা সেটা জানি। রোড ম্যাপ বলতে আমি মনে করেন যে এখান থেকে শুরু করছি যে আমি এখন MSCT তে আছি, এখন আমি যাব কোথায়, ওই মনে করেন চট্টগ্রাম যাব। তো আমার রোড ম্যাপটা হলো উত্তরা টু বা এই আপনার বিমানবন্দর টু চট্টগ্রাম। তো আমার গন্তব্যটা ছিল চট্টগ্রামে যাওয়া, এই মাঝখানে যাওয়ার জন্য আমার যে রোড ম্যাপটা থাকে সেটাই হলো যে একটা রাস্তার ব্যবধান থাকে সেটাকে বলা হয় রোড ম্যাপ। তো আমার ZDC রোড ম্যাপটাই সেটা ছিল যে আমার মাঝখানে যে এখানে একটা কথা বলছে, দ্য রোড ম্যাপ টু জিরো প্রোগ্রাম বাই ZDC leads the fashion industry to eliminate harmful chemicals from its global supply chain by building the foundation for more sustainable manufacturing to protect works. তারা বলছে যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমাদের যে সকল ক্ষতিকর বা বিষাক্ত পদার্থগুলো আছে সেগুলোকে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে তখন আমরা সোজা স্ট্রেট ফরওয়ার্ড ন্যাচারাল পথে এগিয়ে যাব। আচ্ছা, এটাই ছিল তাদের মূল প্ল্যান। আচ্ছা, এরপরের বিষয়টা একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন, সে বিষয়টা হলো
হোয়াট ইজ দ্য জেডিসি কেমিক্যাল টু জিরো, রোড ম্যাপ টু জিরো যেরকম আমরা পড়ছি কেমিক্যাল টু জিরোটাও আছে। কেমিক্যাল টু জিরো যদি বলতে চাই যে আমরা যে কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আমরা বলছি যে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করব না, আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল ফাইবার। কেমিক্যাল টু জিরো ইজ এ জেডিসি প্রোগ্রাম টু ড্রাইভ বেটার কেমিস্ট্রি ইন কেমিক্যাল ফর্মুলেশনস ইউজড ইন দ্য টেক্সটাইল। এটা হচ্ছে মূলত যে কেমিক্যালটা যারা এই প্রোগ্রামটা মূলত হচ্ছে আমাদের ফর্মুলারদের জন্য, যারা কেমিক্যালটা তৈরি করে। আমরা জানি কেমিক্যালটা হচ্ছে বেশ কিছু, আমরা কেমিক্যাল বলতে কি বুঝি, কয়েকটা সাবস্টেন্স যখন একত্রিত হয়ে ভিন্ন ধর্মী একটা নতুন পদার্থ তৈরি করে তখন সেটাকে আমরা বলি কেমিক্যাল, তাই না? তো কেমিক্যালটা যখন ফর্মুলেশন করা হয় তখন তাদের যে আমরা তাদের যে প্যারামিটার গুলো থাকে, কনসিস্টেন্স গুলো থাকে, সেই কনসিস্টেন্স গুলোর মাত্রাটা এমন পর্যায়ে হবে যে তাদের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার হবে যে তারা সম্পূর্ণ ন্যাচারাল বা প্রাকৃতিক একটা অবস্থান তৈরি করে নিচ্ছে বা প্রাকৃতিক একটা ক্যারেক্টার প্লে করছে। ওই ধরনের ফর্মুলেশনটা তাদের হইতে হবে ধীরে ধীরে। সেই ইভেন সেটাও বলছে অ্যাপারেল, লেদার এন্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, এই তিনটাতে মূলত তারা কাজ করতে যাচ্ছে। ইট ইজ এ জার্নি টু কেমিক্যাল ফর্মুলেশন থ্রু থ্রি লেভেল। বলছে কেমিক্যাল ফর্মুলেশনের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে তিনটা লেভেলে কাজ করে। একটা হচ্ছে ফাউন্ডেশনাল, আর হচ্ছে প্রোগ্রেসিভ, আর হচ্ছে অ্যাসপিরেশনাল। তো ফাউন্ডেশনাল হলো কারা, যারা হচ্ছে মনে করেন যে আমরা তো জানি যে জেডিসি আমরা একটু পরেই পড়বো, একটু পরেই যাব, সেটা হচ্ছে যে কেমিক্যাল জেডিসি কেমিক্যাল গুলো কোন তিনটা লেভেল নিয়ে কাজ করে। যদিও বা এখন জেডিসি মূলত তিনটা লেভেল নিয়ে কাজ করছে, জেডিসি লেভেল 1, লেভেল 2 এন্ড লেভেল 3। ইন প্রিভিয়াস যদি আমরা চেক করি সেখানে হচ্ছে লেভেল ছিল চারটা, ওখানে জিরো নামক একটা লেভেল ছিল যেটাকে এখন ইলিমিনেটেড করা হয়েছে। এখন বর্তমানে হচ্ছে লেভেল তিনটা, জিরো, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো লেভেল 1টাকে আমরা সরাসরি বলতে পারি যে সেটা হলো একটা স্পাইরেশনাল, ফাউন্ডেশনাল। ফাউন্ডেশনাল বলতে আপনার কেমিক্যালস গুলা যখন আপনার গেটওয়ে জেডিসি গেটওয়েতে দিবেন তখন সেটা আপনাকে সেখান থেকে ইন্ডিকেট করবে যে সে আপনার জেডিসির কোন লেভেল গুলা কমপ্লাই করছে। যখন আপনার জেডিসি লেভেল 1 কমপ্লাই করবে, লেভেল 1 কমপ্লাই করা কেমিক্যাল গুলোকে যে কোনো একটা থার্ড পার্টি দিয়ে আপনি টেস্ট করাইতে হবে। সেই থার্ড পার্টি ভেরিফিকেশন যখন করাবেন সেই থার্ড পার্টিটা হতে হবে কারা, যারা হচ্ছে জেডিসি অ্যাপ্রুভ, মানে জেডিসি নমিনেটেড যে সকল টেস্ট এগুলো আছে, আপনার থার্ড পার্টি গুলো আছে, তাদের দ্বারা টেস্ট করাইতে হবে। টেস্ট করার পরে তখন তারা যখন আপনাকে একটা সার্টিফিকেট দিবে যে আপনার জেডিসির ল্যাব কেমিক্যাল, আপনার এই কেমিক্যাল গুলো জেডিসি লেভেল 1 কমপ্লাই করছে, তখন সেটা হচ্ছে আপনার জন্য ফাউন্ডেশনাল। ইভেন ফাউন্ডেশনাল থেকে যখন আপনি প্রোগ্রেসিভে যাবেন তখনকার বিষয়টা হচ্ছে আমার কোম্পানি বা তখন আপনার ফাউন্ডেশনাল লেভেলের যে সকল কেমিক্যাল গুলো আছে ওই কেমিক্যাল গুলো নিয়ে আপনি আপনার মালিক পক্ষ সাথে আলাপ আলোচনা করবেন, তাদের সাথে একটা কমিটমেন্ট, লিখিত একটা ডিক্লারেশন বা কমিটমেন্ট নিয়ে নেবেন যে ইন ফিউচারে তারা এই কেমিক্যাল গুলো ইউজ করবে। আর এই কেমিক্যাল গুলাতে যদি কোনো প্রকার ক্ষতিকারক পদার্থ থাকে সেটা ডেভেলপ করার জন্য তারা বদ্ধপরিকর। এই বিষয়টা যখন তারা এনশিওর করবে তখন সেটা চলে যাবে প্রোগ্রেসিভে। আর যারা ফাউন্ডেশনাল আর প্রোগ্রেসিভ করবে তখন তারা চলে যাবে স্পাইরেশনালে। স্পাইরেশনালে গিয়ে কি করতে হবে, ওই যে মনে করেন আপনি যখন এখন কেমিক্যাল ইউজার, হ্যাঁ, আর আপনি কেমিক্যালটা নিচ্ছেন কোথায়, সেই ম্যানুফ্যাকচারারদের থেকে। তো আপনি কোনো থার্ড পার্টি অথবা আপনি নিজে সরেজমিনে গিয়ে যখন সেই ফর্মুলাটারদেরকে অ্যাসেস করতে পারবেন বা তাদের ওখানে গিয়ে ভিজিট করতে পারবেন, সেটা নিশ্চয়তা দিতে পারবেন, তখন সেটা হচ্ছে আপনার জন্য অ্যাসপাইরেশনাল। দ্যাট মিনস এখন আমরা বুঝতে পারছি যে আমাদের যে কেমিক্যালটা আছে জেডিসি যে গেটওয়েতে যে কেমিক্যালটা আমরা দিব সেটা তিনটা লেভেলে কাজ করবে। ফার্স্ট হচ্ছে ফাউন্ডেশনাল, প্রোগ্রেসিভ, আর একটা হলো স্পাইরেশনাল। ফাউন্ডেশনালি আমি আরেকটু মনোযোগ সহকারে শুনলেন বিষয়টা। ফাউন্ডেশনাল নিয়ে কাজ করবে কারা, যারা হচ্ছে আমি গেটওয়েতে যখন কেমিক্যালটা দিব, কেমিক্যালটা দেওয়ার পরে সেখান থেকে আমার যে রেজাল্টটা আমাকে শো করবে, ইভেন সেটা কোনো একটা থার্ড পার্টি দ্বারা ভেরিফাই করার পরে যখন সেটা আমার জেডিসি লেভেল 1 কমপ্লাই করছে, আমাকে থার্ড পার্টি সেটা নিশ্চয়তা দিচ্ছে, এবং তাদের সার্টিফিকেশনটা যখন আমি অন্য বায়ারদের সাথে শেয়ার করতে পারবো তখন সেটা হবে আমার জন্য ফাউন্ডেশনাল। আর সেই ফাউন্ডেশনাল কেমিক্যালটা যখন আমি বলছি যে আমার কেমিক্যালটা এর থেকে নিম্নমানের কখনো হবে না, পারলে আমি সেখান থেকে উচ্চ মানের দিকে যাব। আর এই কেমিক্যালটা দ্বারা যদি আপনার প্রোডাক্টের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় বা কোনো প্রকার বিষাক্ত পদার্থ বা ক্ষতিকর পদার্থ যদি এই কেমিক্যালস এর মধ্যে পাওয়া যায় সেটার জন্য আমার কোম্পানি বদ্ধপরিকর বা দায়বদ্ধ।
সেটা যখন আমার কোম্পানি নিশ্চয়তা দিবে তখন আমি সেটাকে বলবো প্রোগ্রেসিভ। মানে আমি কমিট করছি যে এটার আরো উন্নয়ন করার চেষ্টা করব, বা এখান থেকে যদি কোনো ক্ষতিকর পদার্থ থাকে সেটা দায়ভার আমার। তারপরে যদি আসি স্পাইরেশনাল, স্পাইরেশনালটা আমরা শুধাই বললাম যে আমি যখন নিজে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি আমার বায়ারদেরকে যে আপনার কেমিক্যাল, আমি যে কেমিক্যালস গুলো ইউজ করবো ওই কেমিক্যালস গুলার সম্পূর্ণ দায়ভার আমার। তখন আমি কি করব, আমি যাদের থেকে কেমিক্যালটা নিচ্ছি সেই সাপ্লায়ার বা যারা কেমিক্যাল প্রডিউসার, আমি তাদের যে প্রোডাকশন এরিয়াটা সেটাকে আমি অ্যাসেস করতে পারবো, সেখানে ভিজিট করতে পারবো, চাইলে আমি থার্ড পার্টি দিয়ে করতে পারবো, তখন সেটা হবে আমার জন্য অ্যাসপাইরেশনাল। আপনারা এই জায়গাটুকু ক্লিয়ার? একটু একটু সাউন্ড করেন আপনারা। জি স্যার। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আপনারা একটু বলবেন। আপনারা যদি কোয়েশ্চেন না করেন না, আসলে দেখা যায় আমার এখানে একটা ছোট্ট একটা স্লাইড, স্লাইড থেকে সব কোশ্চেনের অ্যান্সার করা যায় না। তো আপনাদের মধ্য থেকে যদি টুকটাক কিছু বলেন, কিছু জানতে চান, তখন দেয় যে আমিও আসলে ক্লাস করায় আপনাদেরকে মানে বুঝাইয়া মজা পাবো, প্লাস আপনারা অনেক কিছু জানতে পারবেন। নট অনলি জ্যাডিসি নিয়ে আপনারা কোশ্চেন করতে হবে, রিলেটেড যদি অন্য কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা এখান থেকে আমাকে করতে পারেন। আমি ট্রাই করব সর্বোচ্চ সাপোর্টটুকু দেওয়ার। আচ্ছা, এখনকার যে বিষয়টা, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা হচ্ছে আমরা যারাই মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি বা সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, ক্লিন চেইন নিয়ে কাজ করছি, অথবা আমরা যদি বলি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করছি, তো কেমিক্যাল ম্যানেজমেন্ট বলেন অথবা যারা কেমিস্ট নিয়ে কাজ করছেন, তাদের জন্য যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জেডিসি সিএমএইচ ফ্রেমওয়ার্ক। জেডিসির মূল ওয়ার্ডটা আমরা এর আগেই জানছি যে জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ড কেমিক্যাল, আর সিএমএইচ হলো কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসেরই জানি যে আমরা আমার ইন্ডাস্ট্রির মধ্যে যেখানে যেখানে কেমিক্যাল নিয়ে কাজ করা হয় সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কেমিক্যাল ম্যানেজমেন্ট। এটা যারা কেমিক্যাল ম্যানেজমেন্ট আসলে না করার কারণে প্রতি বছর বছর পরিবেশ অধিদপ্তর বলেন বা বিভিন্ন আপনার এনভায়রনমেন্টাল সংস্থাগুলো বলেন, বায়ারগন বলেন, কোম্পানিগুলোকে অনেক বড় ধরনের একটা ক্ষতি করে দিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটা সুন্দর না, বা আমরা যারা কাজ করছি তারা প্রপার ওয়েতে কাজ করতে পারছি না। এটার মূল কারণ হচ্ছে আমি যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে আসলে আমরা সঠিক ওয়েতে কাজ করছি না। আমার কাছে রিসোর্স আছে, আমি সেই রিসোর্সটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছি না। তো আমরা যেটাকে মানে আমাদের কমপ্লায়েন্সের ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে লেক অফ নলেজ। হয়তো আমাদের নলেজ গ্যাপিং আছে। আর খুব বেশিরভাগ ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আমাকে প্রপার সাপোর্ট দেওয়া হয় না আমার কোম্পানি থেকে, আমার মালিক পক্ষ আমাকে প্রপার সাপোর্ট দেওয়া হয় না। তো এমনকি এখানে কেউ আছেন যে এই প্রশ্নটার সাথে একমত যে আসলে আমাকে প্রপার সাপোর্ট দেওয়া হয় না? আমি আপনাদের একটু অ্যাটেনশনটা চাইবো এখানে। আমি স্যার আমি আমাকে একটু বিষয়টা শেয়ার করেন। মানে কথা হচ্ছে কি বলবো, মানে কথা আছে না যে আল্লাহর গরু আল্লাহ নিছে, জি স্যার। চলতেছে তো চলতেছে হুম। এভাবেই। মানে এর যে কোনো ডেভেলপ করবে বা কোনো কিছু করবে, এরকমের কোনো তার মাথার ভিতরে কোনো কিছু নাই। ওই বললে হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্তই। আচ্ছা, যাই হোক, আমি যখন ফার্স্ট আপনাদের এই সেক্টরে কাজ করতে আসি, আমার জার্নিটা কিন্তু অনেক হাই। যদিও আমি এই সেক্টরে আসার কথা ছিল না। আমার ব্যাকগ্রাউন্ডটা আমি এখন একটু আমার পরিচয় ইন্ট্রোটা আপনাদেরকে একটু শেয়ার করছি। বিষয়টা হলো যে আমি কিন্তু আপনাদের এই এনভায়রনমেন্ট সেক্টর থেকে ডিপ্লোমা কমপ্লিট করছি। ডিপ্লোমা কমপ্লিট করার পরে আমি আবার মেকানিক্যাল থেকে এমআই করে ফেলছি। বুঝছেন, আমি এনভায়রনমেন্ট সেক্টরে থাকবো না। তো সামহাও আমি এমআই করতে গিয়ে আমার এই পার্টটা তো শেষ করছি, বি পার্ট শেষ করার আগে কোভিড এর কারণে আমি আটকে গেছি। আটকে যাওয়ার কারণে আমি পরবর্তীটা আর শেষ করি নাই। শেষ না করে কি করছি, আমি বলতেছি এখন একদম বসে থাকার সাথে কোনো একটা জবে জয়েন করি। তো খুব মানে পরিচিত, আপনাদের সবার পরিচিত একজন ফ্রেন্ড আছে আমার, হয়তো আপনারা অনেকেই জানেন না যে সে আমার ফ্রেন্ড। যারা হচ্ছে ইসিআর বাংলাদেশে যারা যারা অ্যাড আছেন তারা হয়তো জানবেন। ওখানকার মানে ফাউন্ডেশনাল লেভেলে যারা আছে ওখানে বেশিরভাগই হচ্ছে আমার ব্যাচের, আমার ফ্রেন্ড।
তো আমার একজন ফ্রেন্ড আমাকে বললো যে জাফর তুমি একটা জবে জয়েন করো, তোমার জন্য বেটার হবে। তো আমাকে একটা সে জব অফার করে, আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম এক্স্যাক্টলি তাদের আসলে কিছুই নাই। না থাকার মূল কারণ হচ্ছে তাদের এখানে একজন অফিসার ছিল পুরো গ্রুপটাকে পরিচালনা করতো, তো তিনি আবার প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটা একটা করে অফিসার দিয়ে দিচ্ছে। তো তিনি যেটা ডিরেকশন দিত তারা সেটাই করতো, আর অন্যান্য অফিসাররা বেশি দিন ওখানে স্টে করতো না, চলে যাইতো। তো পরবর্তীতে আমি আবার বিষয়টা যখন চিন্তা করলাম যে না, আমি যেহেতু জব করতে আসছি এখানে মোটামুটি, তো সবাই বলছে যে তুমি একটা কার্টু প্যাকে আসছো, কার্টু প্যাকে কি কাজ করবা। তো আমি বললাম যে এখানে যা আছে আমি তাই শিখি না, দেখি না। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আসলে মালিক পক্ষ বিষয়টাতে অ্যাওয়ার না, যে আপনার সাস্টেইনাবিলিটি বা কেমিক্যাল ম্যানেজমেন্ট, সাস্টেইনাবিলিটি যে অনেক বড় একটা পার্ট হচ্ছে কেমিক্যাল ম্যানেজমেন্ট। এই কেমিক্যাল ম্যানেজমেন্টের যে আপনার বিষয়গুলো যে কিভাবে ম্যানেজ করতে হয়, তাদের যে রিসোর্স গুলাকে কিভাবে কাজে লাগাইতে হবে, বা আপনি যে কিভাবে তাদেরকে হেল্প করতে পারবেন, এই বিষয়টা তারা এই এনশিওর মানে শিওর না। তো তাদেরকে জানার জন্য তখন কি করতে হবে, আগে নিজেকে প্রেজেন্ট করতে হবে। আমার নিজেকে তখন আমি একটা জিনিস ইয়ে করলাম যে আমার এমন কিছু একটা করতে হবে যাতে করে এক্স্যাক্টলি তারা আমার উপর ট্রাস্ট করতে পারে, যে আসলে আমি তাদের এখানে কিছু একটা করতে পারবো। তো ফার্স্ট আমি তাদের এখানে একটা হিগ নিয়ে কাজ করি, হিগ নিয়ে কাজ করার পরে তখন মাশাল্লাহ আমি এমন, তাদের এটা এর আগের বছর কিন্তু হিগ ফেল করছে, পাস করতে পারে নাই। ওই ফ্যাক্টরিটা কি এখন তো অ্যাভেলেবেল সবকিছু হয়ে গেছে, এখন খুব ইজিলি কাজ করা যায়, তখন কিন্তু অতটা ইজিলি ছিল না। আমি আবার কি করলাম, পুরো গ্রুপের মধ্যে সর্বোচ্চ স্কোর করে ফেলছি, স্কোর করছি, তাছাড়া হচ্ছে বেশ কিছু কাজ করছি। মানে পুরো ফ্যাক্টরিটার ভিউ চেঞ্জ হয়ে গেছে তখন, মানে সাস্টেনাবিলিটি। ইভেন আমি তখন মানে একটু করে যে আমার কোঅর্ডিনেটর যিনি আমার কর্পোরেট থেকে আমার সাথে কন্ট্রাক্ট করতো, উনি আমার উপর খুব স্যাটিসফাই। আর স্যাটিসফাই, উনি এতটাই স্যাটিসফাই যে সরাসরি ম্যানেজিং ডিরেক্টর এবার আমার সাথে বসতে চাই। তো আমি বললাম যে স্যার আমার কিছু বাধ্যবাধকতা আছে, আমি চাচ্ছিলাম যে আপনার এখানে একটা লিড ফ্যাক্টরি, আপনার এই ফ্যাক্টরিটাতে এত বেশি রিসোর্স আছে, রিসোর্সটাকে কাজে লাগানোর জন্য কিন্তু আমার কিছু সাপোর্ট লাগবে। তো আমার ওই কোম্পানিটার মালিক যিনি, উনি আবার পরিবেশ বিষয় বলেন বা নারী সংগঠিত বিষয়গুলো বলেন বা আপনার সামাজিক কার্যকলাপগুলো বলেন, এগুলোতে খুব বেশি আওয়ার। ওনার নাম বললে আপনারা সবাই চিনবেন, খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো উনি বললো যে ওনার সাথে বসেন, বসে আপনারা ওনার যা যা সাপোর্ট লাগে সেটা দেন। তখন আমি তাদেরকে সক্ষম হলাম তাদেরকে বুঝাইতে যে আমার যে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে কন্ট্রোল করতে হবে, মানে আমার রিসোর্সটা আমি কিভাবে কাজে লাগালে বাইরের কাছে আমার ফেস ভ্যালুটা ভালো হবে, আমার কোম্পানির কে যখন আমি রিপ্রেজেন্ট করতে যাব সেখানে যাতে আমার কোম্পানির ফেস ভ্যালুটা হাই প্রোফাইল হয়ে যায়। দেন তারা প্রথমত তারা আমাকে ট্রাস্ট করতে হয়েছে, আমি তাদেরকে বুঝাইতে পারছি যে আসলে কেমিক্যাল ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ইস্যু। দেন তারপরে আমাকে রিসোর্স গুলা দিচ্ছে, রিসোর্স গুলো দেওয়ার পরে তখন কিন্তু আমি খুব ইজিলি সেখানে কাজ করতে পারছি। তো আমি আপনারা যারা যারা এই ধরনের, এখন কিন্তু বেশিরভাগ কোম্পানিতে একই কথা, মানে একই কথা শোনা যায়। আমি তো আপনাদের প্রতিটা সেশনে ইদানিং ক্লাস নিচ্ছি, সবার মুখ থেকে একই কথা, স্যার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, এই দিচ্ছে না। আসলে সাপোর্ট কেউ কাউকে ভাই জায়গা ছেড়ে দিবে না, আপনার নিজেকে নিজে প্রেজেন্ট করতে হবে, আপনি তাদেরকে গুরুত্বটা বুঝাইতে হবে যে কেমিক্যাল ম্যানেজমেন্টটা আপনি যদি প্রপার ওয়েতে না করেন আপনার কোম্পানিতে কি ক্ষতি হতে পারে, পরিবেশের কি ক্ষতি হতে পারে, সর্বোপরি বায়ারগণ, বায়ারদের কাছে আপনার কোম্পানির ফেস ভ্যালুটা কি হতে পারে, এই বিষয়টা আপনি তাদেরকে এনশিওর করতে হবে। যদি সেটা যেদিন আপনি পারবেন তখন আপনি অনেক সেদিন নিশ্চিত হয়ে যাবেন যে না, আসলে আমি যে জাফর ভাইয়ের যে ক্লাসটা করছি ওই ক্লাসটা থেকে এতটুকু জিনিস শিখে আসছি যে আজকে আমি আমার নিজের যে গুরুত্বটুকু আমি আমার বসকে শেয়ার করতে পারছি। আপনার বস আপনার কথা শুনতে চাইবে না, কিন্তু আপনি নিজে একটা রাফ তৈরি করে তাকে বিষয়টা দেখাবেন, বস আমার এই বিষয়টা এভাবে না করে যদি এভাবে করি আমার এই জিনিসটা খুবই সুন্দর হবে। ঠিক আছে, এখন আমি মূল বিষয়টাতে জি। চলে যাই। আচ্ছা, কেমিক্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক যেটা বলি আমরা, আমরা জানি যে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যদি আমরা যাই সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের একটা পলিসি। সর্বপ্রথম আমি সেখানে একটা পলিসি মেক করব, আমার ওই পলিসির মধ্যে কেমিক্যাল আমার কোম্পানির ডিটেলস থাকতে হবে, আমি পলিসি নিয়ে একটু পরে আসবো। তারপর হচ্ছে আমার প্রত্যেকটা প্রসিডিউর সেখানে ডিটেলস থাকবে, থাকার পরে আপনি তখন ওই প্রসিডিউরটাতে আগাবেন। আগানোর পরে প্রত্যেকটা কাজ কিন্তু আপনার নিজের পক্ষে করা সম্ভব না, প্রত্যেকটা কাজ যেহেতু আমি নিজ থেকে করতে পারবো না, তাহলে আমার কি করতে হবে, আমার হেল্পিং হ্যান্ড লাগবে। হেল্পিং হ্যান্ড হবে কারা, আমি সম্পূর্ণ একটা টিম গঠন করব। যেমন আমার টপ ম্যানেজমেন্টের সাথে, আমার রিপোর্টিং বসের সাথে আমি শেয়ার করব আমার বিষয়গুলা, আর আমার তারপর তারা আমার থেকে কিছু ডাটা নিবে, আমি অন্যান্যদেরকে পরিচালনা করব। তো এইভাবে আমি একটা অর্গানোগ্রাম তৈরি করব।
আর অর্গানোগ্রামটা হয় এমন ভাবে যে আহ, জবাবদিহিতা ভিত্তিক। আপনি যাদেরকে কাজে লাগাবেন তাদের সবার জবাবদিহিতা থাকবে আপনার কাছে, আপনার জবাবদিহিতা থাকবে আপনার টপ ম্যানেজমেন্টের কাছে। ঠিক প্রত্যেকটা কাজকে যখন পর্যায়ক্রমে একের পরে এক করা হয় তখন সেটাকে একটা ফ্রেমের মধ্যে যখন নিয়ে আসা হয়, সেটা হলো একটা কেমিক্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। লাইক আমার একটা কেমিক্যাল লাগবে, কেমিক্যাল লাগলে আমি সর্বপ্রথম কি করব, একটা রিকোজিশন করতে হবে। রিকোজিশন করার পরে আমার কাছে বলবে আপনি সেটা নিয়ে কেমিক্যাল যারা সাপ্লায়ার আছে বা একজন সাপ্লায়ার কাছ থেকে কোটেশন নেন। তো এই বিষয়টা তখন চলে আসবে কাদের কাছে, যে কোটেশন নিয়ে আমি স্টোরকে দিয়ে দিলাম বা পারচেস টিমকে দিয়ে দিলাম। পারচেস টিম বিভিন্ন ম্যানুফ্যাকচারারদের সাথে বা থার্ড পার্টিদের সাথে কথা বলে তারা কি করবে, এই কেমিক্যালস গুলা নিবে, নিয়ে তাদের ডিটেলস গুলা তারা যখন দিবে তখন সেটা পারচেস হবে। পারচেস হয়ে যখন আমার ইন হাউসে আসবে, ইন হাউসে আসার পরে সেইখানে আমার কি লাগবে, সর্বপ্রথম সেটা একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে। সেই ট্রান্সপোর্ট থেকে এটা আপনার স্টোরে আসবে, মেইন স্টোরে আসবে, মেইন স্টোর থেকে স্টোর টিম যখন পারচেস টিম এটা স্টোর টিমকে হ্যান্ড ওভার করবে, স্টোর টিম থেকে তখন আপনি বুঝে নিবেন, বুঝে নিয়ে আপনি নিয়ে যাবেন কোথায়, আপনার কেমিক্যালের মেইন স্টোরে। মেইন স্টোরে নিয়ে যাওয়ার সময় এখানে আপনার বেশ কিছু কাজ আছে, বেশ কিছু লোক আপনার ইনভলভ করতে হবে। প্রথম হচ্ছে স্টোরের যিনি আপনার কেমিক্যালের টোটাল হিসাব নিকাশ রাখবে, ওনাকে ইনভলভ করতে হবে। সাথে হচ্ছে কিছু লোডার রাখতে হবে, আপনার হচ্ছে ক্লিনার রাখতে হবে, তাই কেমিক্যাল ইউজার রাখতে হবে, তাদেরকে মিলে আপনার একটা টিম করতে হবে। ইভেন লোডিং আনলোডিংটা কিভাবে হবে সেটা আপনি তাদেরকে শিখিয়ে দিতে হবে। তারপরে আসেন আপনার যে কেমিক্যাল স্টোরটা, আপনার কেমিক্যাল স্টোরটা প্রপার ওয়েতে করতে হবে। প্রপার ওয়েতে করতে হবে আপনার প্রত্যেকটা কেমিক্যালের, এই কেমিক্যাল নেওয়ার সময় কেমিক্যালের সাথে নিতে হবে কি তাদের এমএফজিএস নিয়ে নিতে হবে, তাদের কাছ থেকে আপনার আরএসএল এমআরএসএলটা চেয়ে নিয়ে নিতে হবে, তাদের হচ্ছে আপনার মানে কেমিক্যাল রিলেটেড আপনার যত প্রকারের ডাটা ডকুমেন্টস আছে সেটা হচ্ছে আপনি ফর্মুলেটর অথবা আপনার ওই যে বায়ার যিনি থার্ড পার্টি যিনি ওনার কাছ থেকে আপনি নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আপনি কেমিক্যালটা যখন নিছেন কেমিক্যালটা আপনি সংরক্ষণ করতে হবে, কারণ আপনি পুরো কেমিক্যালটা কিন্তু একসাথে ইউজ করতে পারবেন না। সংরক্ষণ করার জন্য আপনার প্রথমে কম্পাবিলিটি চার্ট যেটা আছে সে কম্পাবিলিটি চার্টটা মেনটেন করতে হবে। কম্পাবিলিটি চার্ট হচ্ছে এমন একটা জিনিস, আমরা জানি কেমিক্যাল যেহেতু বেশ কয়েকটা এলিমেন্ট একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা নতুন পদার্থে পরিণত হয়। তো আমরা জানি এখানে যে ভিন্নধর্মী কয়েকটা পদার্থ যেহেতু একত্রিত হয়েছে তাদের মধ্যে কিছু রিয়াকশন আছে। কেউ করে ইন্টারনাল রিয়াকশন, কেউ করে এক্সটার্নাল রিয়াকশন, কেউ করে কেউ আবার কি করতেছে ফায়ার মানে টেম্পারেচারের সাথে রিলেটেড, কেউ আবার পানির সাথে রিলেটেড। এই হিসেবে এই মানে বিভিন্ন দিক আমরা আলোচনা পর্যালোচনা করে দেখতে পাই যে কম্পাবিলিটি চার্ট অনুসারে আমরা ইন্টারনাল রিয়াকশন করতে পারি এই ধরনের দুটো কেমিক্যালকে পাশাপাশি রাখতে পারবো। কিছু কিছু কেমিক্যাল আছে হাই টেম্পারেচারে রাখতে পারবো না, কিছু কিছু কেমিক্যাল আছে আমরা কি করতে পারবো, একদম লো টেম্পারেচারে রাখতে পারবো না। তো তাদের ক্রাইটেরিয়া অনুসারে কেমিক্যাল গুলোকে আমরা আলাদা আলাদা পার্টে ডিভাইড করে দিব। তারপর আমার নিশ্চিত করতে হবে কেমিক্যাল গুলোর জন্য আমার সেকেন্ডারি কন্টেনমেন্ট আছে কিনা, প্রপার সেকেন্ডারি কন্টেনমেন্ট আমার সেখানে রেখে দেওয়া। মাথায় রাখতে হবে সেকেন্ডারি কন্টেনমেন্টের পরিমাণ কখনোই কন্টেনার যেটা আছে সেটা কখনোই আপনার 110%-এর নিচে হবে না। আপনি বেশি করতে পারেন কিন্তু 110%-এর নিচে হবে না। ইভেন এই ব্যাপারে যদি কোনো বায়ার আপনাকে ধরে তখন আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি কত, আপনি যে কেমিক্যাল সেকেন্ডারি কন্টেনমেন্ট যেটা নিচ্ছেন, কন্টেনার যেটা নিচ্ছেন সেটার পরিমাণ কতটুকু, উনি আপনাকে জাজ করার চেষ্টা করবে। বিষয়টা হলো আপনি তাকে বলবেন যেটা 110%। তো আপনার একটা সেকেন্ডারি কন্টেনারের মধ্যে আপনার 10টা বা 20টা কেমিক্যাল থাকতে পারে, সেম কোয়ালিটি ড্রাম থাকতে পারে। এখন আপনি 110% বলতে কতটুকু নেবেন, মনে করেন 100 লিটারের 10টা কন্টেনার আপনি একটা সেকেন্ডারি কন্টেনমেন্টে রাখতে পারবেন, কন্টেনারে রাখতে পারতেছেন। এখন আপনাকে যদি বলে 110%, তার মানে 10টা হলে কত, 1000 লিটার। 1000 লিটারের জন্য 110% হলে আপনার 1100 লিটার। আদতে কি আপনি 1100 লিটারের করবেন, বিষয় কিন্তু সেটা না। কারণ আমি যদি 1100 লিটারের যদি সেকেন্ডারি কন্টেনমেন্টটাই করি তাহলে ভাই আমি সেখানে আমার যে প্রাইমারি কন্টেনার যেটা ছিল সেটা রাখবো কিভাবে। তখন আমার অ্যান্সারটা হবে এরকম যে আমার ওখানে 10টা কেমিক্যালের জার আছে কথাটি, তো আমি সর্বোচ্চ কেমিক্যাল যেটা, স্যার, আবার একটু রিপিট করেন স্যার, আমি কথাটা ভালো বুঝতে পারিনি নেট সমস্যার কারণে। বিষয়টা হলো আমার সেকেন্ডারি কন্টেনমেন্টের বিষয়টা যখন আসবে তখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি একটা কেমিক্যালের জন্য সেকেন্ডারি কন্টেনারটা কত পরিমাণের করবেন, তখন আপনার অ্যান্সারটা হবে এমন, সেকেন্ডারি কন্টেনারটা সর্বদাই
110% হবে, মানে আমার কেমিক্যাল যতটুকু তার থেকে 10% বেশি। এখন একটা সেকেন্ডারি কন্টেনার দেখা যায় আমি একটু বড় করে করছি, এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি একেবারে ইয়ে দিয়ে করে ফেলে, মানে আপনার ওই আমরা বলি না ওই ঢালাই দিয়ে করে ফেলে, ওখানে এক্সট্রা করতে চায় না। তো তখন আমি চিন্তা করব যে ওখানে আমি 10টা জার রাখবো, কেমিক্যালের জার রাখবো, একটা 50 লিটার, একটা 70 লিটার, একটা 150 লিটার, একটা 100 লিটার, এই টাইপের করে। তো এখন আপনারা যখন বলা হবে 110% করবেন, 110% কিভাবে করবেন? আপনি কোন অ্যাভারেজ করে সেটার উপর 110% করবেন? এটা ভুলেও করতে যাবেন না। আপনি করতে যাবেন ওখানে সব সর্বোচ্চ কেমিক্যাল যেটাতে ধরতেছে, মনে করেন 150 লিটার সর্বোচ্চ, তখন আপনি 150 লিটারের যে জারটা আছে সেটার 110% নেবেন। কারণ আপনার যদি সবগুলো কেমিক্যালের জার কখনো একসাথে লিক লিক করবে না, হয়তো যে কোনো একটা করবে। সর্বোচ্চটাও যদি করে তাহলে সর্বোচ্চটাতে আপনার 150 লিটার কেমিক্যাল আছে, তখন যদি আপনি 110% হয় তাহলে আপনার কতটুকু হচ্ছে 165 কেজি। 165 কেজি মেজার করে এই ধরনের একটা সেকেন্ডারি কন্টেইনার যখন আপনি নিবেন, তখন সেটা আপনি একদম সেফ, বায়ারগণ আপনাকে কোনো প্রশ্ন করবে না। তবে বায়ারদেরকে আপনি সেটা বুঝাই দিতে হবে, বায়ার আপনাকে ধরবে, বলবে যে এটার রেফারেন্সটা কি, যে 110% আপনার দিতে হবে। আসলে এই ধরনের কোনো রেফারেন্স নেই কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমে, এখন পর্যন্ত কোথাও এই ধরনের কোনো রেফারেন্স পাওয়া যায় নাই যে আপনার 110%ই দিতে হবে। তবে ওয়ার্ল্ড ওয়াইড মৌখিকভাবে প্রত্যেকটা বায়ারগণ বলেন, থার্ড পার্টি বলেন, সবাই সেটাকে এনশিওর করছে যে আমি 110% নিব, সেই জন্য যে আমার সেকেন্ডারি জারটা যদি 110% হয় আমার অবশ্যই 10% জায়গা খালি থাকতেছে, যা আমার পরিবেশকে কখনো দূষিত করতেছে না। এইটা হচ্ছে জাস্ট একটা আমরা বলি না ইঞ্জিনিয়ারিং করা, ইঞ্জিনিয়ারিং করে দেওয়া, আর কিছুই না। বাট আপনি যখন একজন কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছেন বা সিএমএইচ নিয়ে কাজ করছেন বা ইসিআর হয়ে কাজ করছেন, আপনার গুরু দায়িত্ব হচ্ছে আপনার বায়ারদেরকে বলেন বা আপনার ওই কি বলে থার্ড পার্টিদেরকে বলেন, তাদেরকে এই বিষয়টা আপনি বুঝিয়ে দেওয়া যে আপনার কেমিক্যালটা কিভাবে পরিবেশকে ক্ষতি করবে না। ঠিক আছে? এরপরে আসেন, আপনার কেমিক্যালের সেকেন্ডারি কন্টেনমেন্টটা এমন ভাবে হবে যে ওখানে যদি কোনো কেমিক্যাল পড়েও যায়, যাতে ওই কেমিক্যালটা আপনার মাটি, পানি, বায়ু কাউকেই দূষিত করবে না, ওটা আপনি এনশিওর করতে হবে। তারপর হচ্ছে আপনার যে কেমিক্যালের স্টোরটা আছে সেখানে আপনার প্রপার স্টিল কিট থাকতে হবে, আপনার ওখানে প্রত্যেকটা সাইনেস ঠিক মতো থাকতে হবে। সবগুলো কাজ ভাই আপনি একলা করতে পারবেন না, এইগুলো কাজগুলো করার জন্য আপনার একটা টিম গঠন করতে হবে। ওই টিমের কার দায়িত্বটা কি, বা কেমিক্যাল পড়ে গেলে সেটাকে আপনি কিভাবে রিমুভ করবেন, সেই বিষয়ে আপনার একটা টিম থাকতে হবে। তো ইমার্জেন্সি টিম আমরা যেটাকে বলি আর কি। তো সম্পূর্ণ টিমটাকে যখন আপনি একত্রিত করে একটা ফ্রেমে ভর্তি করবে বন্দি করবেন, সেটাকে বলবো আমরা কেমিক্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। কেমিক্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক হওয়ার মূল কারণটা হচ্ছে আমার মূল কাজটাই ছিল যে কেমিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে। আর সেটাতে যেহেতু আমি বেশ কিছু লোককে ইনভলভ করব, ইনভলভ করে কার পরে কার দায়িত্ব, যেমন প্রথমে দায়িত্ব হচ্ছে আপনার রিকোয়েজিশন দেওয়া, তারপরে দায়িত্ব হচ্ছে পারচেস টিমের, পারচেস টিম থেকে আসবে স্টোর টিম, স্টোর টিম থেকে আসবে আপনার লোডিং আনলোডিং পয়েন্ট থেকে আসবে আপনার মূল স্টোর, মূল স্টোর থেকে যাবে সেকেন্ডারি স্টোর, সেকেন্ডারি স্টোর থেকে চলে যাবে ইউজার্স। এই প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার বেশ কিছু প্রসেসের মধ্যে বেশ কিছু লোককে ইনভলভ করতে হবে, সেই কাজগুলোকে একটা ফ্রেমের মধ্যে বন্দি করাকে বলা হয় কেমিক্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। সোজা বাংলায় বললাম, বাট আমি যদি এখানে আমার এখানে স্লাইডের মধ্যে আমি যে বিষয়গুলো দেখতেছি, এখানে অনেক কিছু বলে স্যার গেছি। স্যার স্যার একটি কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই স্যার বলেন। বলতে চাচ্ছিলাম এই যে কিছু যে লোক পার্সন যে এখানে অ্যাড করতে বলছেন, সে পার্সন পার্সন যদি আমি আমি আর কি যেটা আর কি বলতেছি, মানে আমার নিজের আইডিয়া থেকে সে জায়গায় থাকতে পারে, ধরেন এজিএম, তারপর হচ্ছে আপনার মেনটেনেন্স ম্যানেজার, তারপর হচ্ছে কেমিক্যালের ম্যানেজার, কেমিক্যাল স্টোর ম্যানেজার, ঠিক আছে, ইটিপির ইনচার্জ বা ইটিপির ম্যানেজার যেই থাকুক না কেন, তারপরে এই রকমের তো, বা তারপর হচ্ছে আপনি লোডার, তারপরে আপনি ইউজার, প্রথমে মনে হয় আপনি প্রথমে মনে হয় এপিএম এর কথা বলছেন না? এজিএম এজিএম। এজিএম, এখানে ভাই হ্যাঁ এজিএম এর ইনভলভমেন্টটা খুব একটা বেশি নাই। এজিএম এর ইনভলভমেন্টটা হচ্ছে উনি আপনাকে যেহেতু মনিটর করছে, উনি আপনার সিনিয়র হ্যাঁ হিসেবে উনি থাকবে, ওনার দায়িত্বটুকু হ্যাঁ। অতটুকুই, উনি আপনাকে মনিটর করবে। বাট আপনি মনিটর করবেন কাদেরকে, মানে আপনার নিচে মনে করেন আপনাকে আপনার এজিএম মনিটর করলো, আর জি আপনার তারপরের দায়িত্বগুলো হচ্ছে আপনার।
আপনি মনিটর করবেন পারচেস টিমকে। পারচেস টিম জি থেকে আপনি সবকিছু বুঝে নেবেন। ওরা আপনাকে কেমিক্যাল বুঝিয়ে দিবে, বুঝিয়ে দেওয়ার সাথে পারচেস টিম থেকে আপনি বুঝে নেবেন যে আপনার এমএসডিএস বলেন, আরএসএল এমআরএসএল বলেন, তারপরে হচ্ছে ক্যাশ নাম্বার বলেন, ব্যাচ নাম্বার বলেন, লট নাম্বার বলেন, সব তাদের কাছ থেকে আপনি বুঝে নেবেন। তারাই এগুলো ম্যানেজ ওকে, করে দিবে। ওকে। ঠিক আছে, এরপরে আপনার ধন্যবাদ। যখন ফ্যাক্টরিতে সেটা প্রবেশ করছে, তখন চলে আসবে প্রত্যেকটা কেমিক্যাল। আমি জানি পারচেস টিম কিন্তু আলাদা, ওটা হচ্ছে সবসময় কর্পোরেট থেকে হয়। তারপরে চলে আসে আপনার যখন ফ্যাক্টরিতে চলে আসে, ফ্যাক্টরিতে আসলে সেটা রিসিভ করে নেয় স্টোর টিম, তাই না? জি জি স্টোর টিম রিসিভ করার পরে তখন সে আপনাকে দিয়ে দিবে, বুঝাই দিবে। যেহেতু আপনি সেটা আপনি তখন তখন থেকে আপনার স্টোর টিম থেকে আপনার মনিটরিং শুরু হয়ে গেছে। আপনি স্টোর টিম থেকে যে সকল জি লোডার, প্রথম স্টোর টিমের পরেই কাজ হচ্ছে লোডারদের, লোডাররা সেটাকে লোডিং আনলোডিং করে আপনার মেন স্টোরে নিয়ে যাবে। মেন স্টোরে জি নিয়ে যাওয়ার পরে কেমিক্যালটাকে আপনি আপনার কম্পাবিলিটি চার্ট ওয়াইজ আলাদা আলাদা ভাবে ডিস্ট্রিবিউট করে দিবেন। ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে কেমিক্যাল স্টোরটাকে আপনি আপনার নিজের মতো করে, যেহেতু একজন আপনি কেমিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন বা একজন ইসিআর, আপনি জানেন যে কোথায় কি লাগাইতে হবে। যেমন আপনার ওখানে একটা রেস্ট্রিকশন থাকতে হবে, আপনার প্রপার স্কিল কিট থাকতে হবে, তারপর হচ্ছে জি এমএসডিএস গুলো ঠিক আছে কিনা, কেমিক্যালের আপনার ওই যে এমএসডিএস কিন্তু বাংলাও দিবেন, ইংলিশটাও দিবেন। তারপরে জি হচ্ছে আপনার এই ইয়েটা আছে কিনা, কি বলে, লেভেল আছে কিনা। লেভেলটা সবসময় মাথায় রাখবেন বাংলাতে, আপনি নিজে এই আমরা বলি না সিম্পলিফাইড লেভেল করে দিবেন, সিম্পলিফাইড এমএসডিএস করে দিবেন। তারপরে হচ্ছে সেকেন্ডারি কন্টেনমেন্ট ঠিক আছে কিনা। ওখানে যে আমরা জানি একটা কেমিক্যাল স্টোরের মধ্যে বেশ কিছু রেস্ট্রিকশন থাকে, যেমন সেখানে কোনো জি প্রকার খাবার খাওয়া যাবে না, কোনো প্রকার ইয়ে করা যাবে না, ওই ধূমপান করা যাবে না। তারপরে হচ্ছে আপনার ওখানে ফায়ার কিট গুলা ঠিক, ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট গুলা ঠিক মতো আছে কিনা। তারপরে ওই জায়গার টেম্পারেচারটা আপনি অবভিয়াসলি, কেমিক্যাল যখন একটা কেমিক্যাল পাবেন, কেমিক্যালের মধ্যে আপনি যখন এমএসডিএস বা ওই যে আরএসএল এমআরএসএল দেখবেন, আরএসএল এর মধ্যে আপনার ডিটেলস দেওয়া থাকবে যে কেমিক্যালটা কত টেম্পারেচারের মধ্যে আপনার রাখতে হবে, ওই টেম্পারেচারটা মেনটেন করতে হবে আপনার। তারপরে হচ্ছে আপনার যেটা করতে হবে, আপনার ওখানে কোনো ইলেকট্রিক ওয়্যার থাকলে সেটা অবশ্যই ফায়ার প্রুফ হতে হবে। মাথায় রাখবেন এই বিষয়গুলো। এটা দিয়ে তখন আপনার কাজ শুরু করে দিলাম, আপনি স্টোর করলেন। স্টোর করতে গেলে এবার স্টোর থেকে হচ্ছে কি ইউজার্স। এখন ইউজার্স কারা? আমরা জানি যে মেনটেনেন্স টিম, তারা অলওয়েজ কিছু কেমিক্যাল ইউজ করে থাকে। তারা টুলিং কেমিক্যাল গুলো ইউজ করছে, তারপরে হচ্ছে আবার এই মেশিন অয়েল ইউজ করছে। তার মানে মেনটেনেন্স আপনার সাথে ডিরেক্ট ইনক্লুড। তারপরে আসে যে আপনার ইটিপি তে যারা কাজ করছে তারা ডাইং টিম, তারা, তারপরে হচ্ছে আপনার ওই যে প্রিন্টিং থাকলে প্রিন্টিং টিম, মানে যে যে জায়গাগুলোতে কেমিক্যাল ইউজ হয় তারা সকলেই এটার সাথে ইনক্লুড। তারপরে হচ্ছে একই সাথে হচ্ছে আপনার ক্লিনার, ক্লিনারদের কিছু কেমিক্যালস থাকে, ক্লিনাররাও আপনার সাথে ইনক্লুড। তো তাদেরকে মিলিয়ে আপনি একটা টিম করে দিবেন। টিম করে দেওয়ার পরে প্রত্যেকটা টিম থেকে আপনি লোক নিয়ে আপনি একটা ইমার্জেন্সি টিম করে নিবেন। ইমার্জেন্সি টিমটার কাজ হবে কি, কোথাও কোনো কেমিক্যাল পড়ে গেলে বা সেখান থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটা আপনি কিভাবে রিমুভ করবেন, ওটার একটা ডিটেলস থাকতে হবে। তাদের দায়িত্ব কর্তব্যগুলো দিয়ে একটা ইমার্জেন্সি প্রসিডিউর করে নিবেন। এই পুরো বিষয়টাকে আপনি মনিটর করবেন। সেজন্য বলছে ওইটাকে একটা বলা হয় যে কেমিক্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। আমি কি আপনাকে বুঝাইতে পারছি অনেক? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন সামনে যেতে পারি না? আমাদের সামনে কিন্তু মোটামুটি কাজ আছে, যে কাজগুলো আপনারা মোটামুটি একটু হেল্প করতে হবে। জি স্যার। দেখেন, আমরা এতক্ষণ যে বলছিলাম যে কেমিক্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হবে, দেখেন বলছে হোয়াট আর দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর জেডিএসসি সিএমএস ফ্রেমওয়ার্ক। কেমিক্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের জন্য আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট কি কি থাকতে হবে? The JDSC CMS framework sets the minimum requirements for 9 specific sections that together form a complete আচ্ছা chemical management system. This include, এখানে বলছে যে জেডিএসসি কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটা মূলত হচ্ছে 9টা সেগমেন্ট নিয়ে কাজ করবে। সেই সেগমেন্ট গুলো আমি নিচে দিয়ে দিয়েছি। সেই বিষয়গুলো শুধু আমি এখন আপনাদের সাথে আলোচনা করবো, তারপরে আপনারা টুকটাক একটু আলোচনা করবেন, যাতে করে আমি বুঝি যে আসলে আপনারা কিছুটা জানছেন। প্রথমে আসি পলিসিতে। আমরা যখন কেমিক্যাল ইউজ করব, আমরা জানি যে কোম্পানিতে যদি কোনো কিছু ইউজ করতে হয় সেটা একটা নির্দিষ্ট পলিসি মেনটেন করতে হবে।
একটা পলিসি মেনটেন করতে হলে আপনার মিনিমাম 8টা পয়েন্ট আপনার মেনটেন করতে হবে। কোম্পানির নাম ও ডিটেলস, ঠিক আছে, তারপরে কারা কারা সেখানে ইনভলভ থাকবে, আপনার লক্ষ্য, উদ্দেশ্য, ডিক্লারেশন, তারপর হচ্ছে আপনি সেই যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেই বিষয়টা নিয়ে ম্যানেজমেন্টকে রিপ্রেজেন্ট করা, টপ ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা করে তাদের সিগনেচার নিয়ে নেওয়া, তাদের সিগনেচার নিয়ে নেওয়ার পরে সেটাকে আপনি কিপ করা, কিপ করার পরে সেটাকে আবার আপনি কি করবেন, পাবলিশ করে দিবেন। কোথায় পাবলিশ করবেন? একটা হচ্ছে আপনার নোটিশ বোর্ডে দিয়ে দিবেন, যেটা হচ্ছে আপনার সবার সাথে শেয়ার করতে হয়। যে কোনো পলিসি মানে রুল কমপ্লায়েন্সের রুলস অনুসারে আপনি প্রত্যেকটা আপনার পলিসি আপনি নোটিশ বোর্ডে শেয়ার করতে হবে। আর একটা কপি আপনার নিজের কাছে রেখে দিতে হবে, যেটাকে আমরা বলি ডকুমেন্টেশন কিপ করা। ঠিক আছে, এই 8টা পয়েন্ট আপনার মাস্ট মেনটেন করতে হবে। ঠিক আছে, আর লক্ষ্য, উদ্দেশ্য কখনো বাদ দেওয়া যাবে না ভাই সেখানে। তো পলিসি আমরা সবাই যারা পলিসি নিয়ে কাজ করি মোটামুটি সবার আগে আমি সবাইকেই বলবো, আজকে আপনার এখানে যারা যারা অ্যাড আছেন সবাই চেষ্টা করবেন একটা একটা পলিসি নিবেন, একটা পলিসি নিয়ে আপনার প্রত্যেক 8টা পার্ট বরাবর কমপ্লাই করছে কিনা। যদি আপনার 8টা পার্ট যদি কমপ্লাই করে থাকে, কোনো বায়ার আপনাকে সেটা নিয়ে কোনো প্রকার প্রশ্ন করতে পারবে না বা কেউ আপনাকে আটকাইতে পারবে না। তো পলিসি থাকাটা ম্যান্ডেটরি, আর ওই পলিসির মধ্যেই কিন্তু আপনার ডিটেলস কাজগুলো লেখা থাকবে, কার পরে কার কাজ। আর পলিসির মধ্যে আপনি অবশ্যই আপনার যে টিমটা আছে পুরো টিমের দায় দায়িত্বটা অর্গানোগ্রাম, যেটা অর্গানোগ্রামটা ইনক্লুড করে দিবেন, বিশেষ করে কেমিক্যাল ম্যানেজমেন্ট, ইএমএস ম্যানেজমেন্ট, এইসবের যে মানে ইএমএস বা সিএমএস এর যে পলিসিগুলো হয় সেগুলোর মধ্যে আপনার অর্গানোগ্রামটা ইনক্লুড করে দিতে হয়। কে কাকে মনিটর করবে সেই বিষয়টা, সেটা মনোযোগ সহকারে করবেন। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি। আমরা তো জানি প্রত্যেকটা কাজেরই একটা স্ট্র্যাটেজি থাকে। স্ট্র্যাটেজির মধ্যে হচ্ছে আপনার ডিটেলস থাকবে, আপনার লক্ষ্য থাকবে, আপনার প্রথম হচ্ছে আপনার অবজেক্টিভস থাকবে, অবজেক্টিভস অনুসারে সেখানে আপনার লক্ষ্য আপনার লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, টার্গেট থাকবে এবং অ্যাচিভমেন্ট থাকবে। এই পুরো বিষয়টা নিয়ে আপনি টপ ম্যানেজমেন্টের সিগনেচার সহকারে সেটার একটা স্ট্র্যাটেজি প্ল্যান আপনার থাকতে হবে, যে কাজগুলো আপনি কোন কোন ওয়েতে করবেন, কোন কোন ইয়ারে কতটুকু করবেন। কারণ প্রত্যেকটা কাজ আপনি চাইলেই, মনে করেন আমি জানি যে ভাই আমি তো আসলে একটা কোম্পানির সব কাজ 1 মাসের মধ্যে করে ফেলতে পারবো, কিন্তু আমার তো ভাই আমি জানি, আমি এনা বললাম আমি করে ফেলতে পারবো, আমাকে রিসোর্স তো কালেক্ট করতে হবে। তো কোম্পানিতে চাইলেই সব টাকা আমার দিকে ঢালবে না। কোম্পানি তার, তো কোম্পানির সুবিধার্থে আমার কাজ কি করতে হবে, আমার প্রত্যেকটা কাজকে, যে কাজটা আমি 1 বছরে শেষ করবো সেটাকে আমি 3 বছর 5 বছর নিয়ে দিবে, একটা টার্গেট নিয়ে একটা স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করবো। আমি এই বছর এতটুকু করবো, আগামী বছর এতটুকু করবো, তারপরের বছর এতটুকু করবো, তারপরের বছর এতটুকু করবো। এটা হচ্ছে আমার আমি নিজের মতো করে সাজিয়ে নেওয়া, যে আমি যে কাজ পারি, আমি যে কাজ করব, সেই বিষয়টা নিয়ে আমি একটা স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করে যখন নাকি আমি টপ ম্যানেজমেন্টকে সেই বিষয়টা দিব, তখন টপ ম্যানেজমেন্ট বুঝবে যে না আসলে আমার এই ছেলে আসলেই কিছু করতে চাচ্ছে। তিনিও তার কাছে এটা ভিজুয়াল হয়ে গেছে, তিনি এটা সরজমিনি দেখতে পাচ্ছেন, তিনি নিজেও সেটা যখন সাইন করছে, সে সেই বিষয়টা বুঝেই করছে যে এখানে তার ইনভেস্টমেন্ট আছে। এরপরে আসেন অ্যাসেসমেন্ট। আপনার কেমিক্যাল এখানে অ্যাসেসমেন্ট বলতে আসি আমরা মূলত যে জিনিসটা করি সেটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। ঠিক আছে, রিস্ক অ্যাসেসমেন্টটা কি? কেমিক্যালটার মধ্যে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, কোন কোন জায়গায় কেমিক্যালটা ইউজ হবে তাদের রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, ইউজার্সদের রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, সর্বোপরি সেটা যখন পরিবেশে ছেড়ে দিবেন, পরিবেশে ছেড়ে ছেড়ে দেওয়ার পর কি কি ক্ষতি হতে পারে সেটার উপরে একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। মূলত সেটার একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট আপনার রেডি করা, সেটাই হলো একটা অ্যাসেসমেন্ট। এরপরে আসেন হেলথ এন্ড সেফটি। আমরা জানি যে কোনো কোম্পানিতে আমরা কাজ করতে গেলে সবার আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সুরক্ষা বা শারীরিক সুরক্ষার বিষয়টার দিকে আগে নজরদারি করতে হয়। তো সেই বিষয়টা সব ঠিক রেখে আমার কি করতে হবে, কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটা রেডি করতে হবে। তো হেলথ এন্ড সেফটির বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে। আপনার প্রপার হেলথ এন্ড সেফটির ইস্যুগুলোতে যদি বলি তখন আমার চলে আসে পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের কথা। তখন আমার দেখতে হবে কিছু কিছু কেমিক্যালস আছে এক্সপাইরেশনাল, যেগুলো হচ্ছে আপনার মানে আপনি স্মেল্ট নিলেই আপনার ইনহেলেশনের মাধ্যমে আপনার ক্ষতি করছে। তখন আপনার সেখানে কি করতে হবে, ওই যে এই, আপনার কি বলে যে এক্সপাইরেশনাল মাস্ক ইউজ করতে হবে অথবা কেমিক্যাল মাস্ক ইউজ করতে হবে। নট ম্যান্ডেটরি সব জায়গায় আপনার কেমিক্যাল মাস্ক ইউজ করা, কারণ হচ্ছে আপনাকে একটা কেমিক্যাল মাস্ক কোম্পানি দেওয়ার আগে সে 10 বার মানে চিন্তা করবে যে একটা 2000 টাকা দামের কেমিক্যাল মাস্ক আপনাকে দেওয়ার চাইতে সে অল্পতে আপনি কিভাবে সেখানে ম্যানেজমেন্ট করতে পারেন, যে আমরা বলি না কস্ট ম্যানেজমেন্টের দিকে তখন চলে যাবে। তো আপনার যেখানে হচ্ছে স্পাইরেশনাল বা ডাস্ট রিলেটেড কোনো কাজ হচ্ছে
বা দেখা যাচ্ছে কেমিক্যালের শুধু মানে ইনহালেশনের সমস্যা করছে না, সেখানে আপনি কেমিক্যাল মাস্ক না দিয়ে স্পাইরেশনাল মাস্ক দিবেন। হ্যান্ড গ্লোভস, অবশ্যই রাবারের হ্যান্ড গ্লোভস ইউজ করাবেন। সেখানে কিন্তু যেখানে কেমিক্যাল ইউজ হবে সেখানে কখনো ফেব্রিক বা উলের আপনার হ্যান্ড গ্লোভস ইউজ করাবেন না, সেখানে অবশ্যই রাবারের হ্যান্ড গ্লোভস ইউজ করবেন না। তারপরে হচ্ছে আপনার ওই আপনার চোখকে প্রোটেক্ট করার জন্য আপনারা যেটা বলি গগলস। আবার গগলস বলতে কিন্তু আমরা অনেকেই বুঝি যে আসলে সানগ্লাস। সানগ্লাস, চশমা, গগলস, ভাই তিনটা কিন্তু তিন ধরনের জিনিস। আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। চশমা ইউজ করবে তারাই যারা আসলে একটু ফিজিক্যালি মানে প্রবলেম ফেস করে, যাদের মানে চোখে প্রবলেম আছে, তো ব্লাইন্ডনেস আছে যাদের মধ্যে, তারা ইউজ করবে চশমা। ঠিক আছে। আর যাদের মধ্যে দেখা যায় যে ব্লাইন্ডনেস নিয়ে সমস্যা নাই, বা আমরা রোদে যাই বা ফ্যাশনেবল কোনো কিছু ইউজ করতে যাই, তখন আমরা ইউজ করবো সানগ্লাস। যদিও এখন সানগ্লাস দুই ধরনের, একটা ডে একটা নাইট। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা মুডে। তবে কর্মক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হোয়াইট, সেটা হচ্ছে আপনার গগলস। তো এই জিনিসটা কেউ গোলাই ফেলবেন না, ওই জিনিসটা। তারপর হচ্ছে কেমিক্যাল নিয়ে যদি কারো গায়ে পড়ার সম্ভাবনা থাকে তখন আপনার আপনার অ্যাপ্রন ইউজ করাইতে হবে। পায়ে পড়ার সম্ভাবনা থাকলে গামবুট ইউজ করাইতে হবে। এই পিপি গুলো আপনি এনশিওর করে দিবেন। হেলথ সেফটির মধ্যে কিন্তু আপনার ফায়ার অ্যান্ড সেফটিটাও চলে আসছে, সেটাও মাথায় রাখতে হবে। আপনার ফায়ার সেফটির মধ্যে আপনি যখন একটা কেমিক্যাল, আপনার কেমিক্যালের স্টোর যেটা থাকবে সেই স্টোরের মধ্যে আপনি কি কি টাইপ আপনার ফায়ার এক্সটিংগুইশার থাকবে, অবশ্যই মাথায় রাখবেন সেখানে ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার রাখবেন। কারণ কিছু কিছু কেমিক্যাল এমন আছে যেগুলোর মধ্যে আপনি পানি দিলে সেখানে আগুনের মাত্রা বেড়ে যাবে। তো সেখানে আপনি সবসময় কি করতে হবে, ফোম টাইপটা ইউজ করতে হবে। ফোম সেখানে কার্বনের পরিমাণটা বাড়াই দিয়ে, কার্বনের পরিমাণটা যখন বেড়ে যাবে তখন আপনার সেখানে অটোমেটিক্যালি আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। এরপরে আছে কেমিক্যাল ইনভেন্টরি। একটা কেমিক্যাল যখন আসবে আপনার ইন্ডাস্ট্রিতে আসার পরে আপনি সেটার ইনভেন্টরি রেখে দিবেন, তৈরি করে ফেলবেন। কেমিক্যাল ইনভেন্টরি তৈরি করলে আপনার যেমন আপনার কোম্পানির সুবিধা তেমন আপনার সুবিধা। আর সর্বোপরি হচ্ছে আপনার বিভিন্ন বায়াররা কেমিক্যাল ইনভেন্টরিটা চায়। আপনার যারা হিট নিয়ে কাজ করছেন বা বিইপিএ নিয়ে কাজ করছেন তাদের অবশ্যই কেমিক্যাল ইনভেন্টরিটা সেখানে সাবমিট করতে হয়। আর এখন দেখা যায় বলতে গেলে কি যে কোনো অডিটে কেমিক্যাল ইনভেন্টরিটা দেখাইতে হয়। তো ইনভেন্টরিতে তৈরি করতে গেলে আপনার সবার আগে মাথায় রাখতে হবে যে ইনভেন্টরিতে প্রপার ডাটাগুলো আছে কিনা। প্রথমে আপনার সিরিয়াল নাম্বার থাকতে হবে। সর্বপ্রথম আপনার কোম্পানির নাম থাকতে হবে, কোম্পানির একটা পিও নাম্বার বা আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বারটা থাকতে হবে। কে সেটাকে তৈরি করছে তার নাম থাকতে হবে। তারপরে আপনার ওই কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য কি কি ইকুইপমেন্ট, মানে আপনার এই ফার্স্ট এড ইকুইপমেন্ট গুলো তৈরি করতেছেন সেটা একটা সিম্বল দিয়ে দিবেন। এরপরে যখন ইনভেন্টরিতে আসেন, ইনভেন্টরির ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার সিরিয়াল নাম্বার রাখবেন, কেমিক্যালের নাম রাখবেন। তারপরে কেমিক্যালটা মানে কতটুকু আপনার ইউজ হয়েছে, কেমিক্যালের মানে আপনার কাছে আপনি যতটুকু রিসিভ করছেন রিসিভের পরিমাণটাকে রাখবেন। তারপরে কেমিক্যালটা আপনার হেলথ হেজার্ড কিনা সেটা সেটার সেই পয়েন্টটুকু রাখবেন। সেটা হচ্ছে পরিবেশের জন্য হেজার্ড কিনা সেটা রাখবেন। তারপরে হচ্ছে আপনার ইউজারদের জন্য কি কি ধর কোন কোন জায়গায় ক্ষতিকর হতে পারে সেটা রাখবেন। ফর্মুলার লেভেলে কোন কোন জায়গায় ক্ষতি করতে পারে আপনি সেই পয়েন্টগুলো রাখবেন। তারপরে হচ্ছে এটার ফর্মুলেশনে কি কি উপাদানগুলো দিয়ে তৈরি হয়েছে সেটা রাখবেন। তারপরে আসেন আপনার ইয়েতে আসেন যে আপনার ওই এই কি কতটুকু ইউজ হয়েছে, ইউজ হওয়ার পর আপনার ইন হ্যান্ডে কতটুকু আসছে সেটা রাখবেন। তারপরে হচ্ছে আপনার এটা কে মনিটর করছে তার নামটুকু রাখবেন। সর্বোপরি আপনাকে কে মনিটর করতেছে সেটা রাখবেন, টাইমটা দিয়ে রাখবেন। এই বিষয়গুলা, এই 15-16টা বিষয় কিন্তু ম্যান্ডেটরি একটা আপনার ইয়ে করতে গেলে, ইনভেন্টরি তৈরি করতে গেলে। তো কেমিক্যাল ইনভেন্টরি তৈরি করতে গেলে এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন, এটা কিন্তু একটা ম্যান্ডেটরি ইস্যু। এরপরে আসেন স্টোরেজ এন্ড হ্যান্ডেলিং। আপনার কেমিক্যালটা যখন স্টোরেজে আমরা পরে যাবো, স্টোরেজের আগে হচ্ছে আপনার হ্যান্ডেলিং করা। হ্যান্ডেলিং করা বলতে যখন আমার লোডাররা যখন নামাবে তখন থেকে আমার হ্যান্ডেলিংটা শুরু হয়ে যাবে। তারা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কিভাবে নিয়ে যাবে, আপনার ওই যে লোডিং ট্রলি, লোডার ভেহিকেল যেটা বলি সেটা কেমন হবে, এই বিষয়গুলো আপনি খেয়াল রাখতে হবে। তারপরে যে স্টোরেজের ক্ষেত্রে আপনার কি কি বাধ্যবাধকতাগুলো আছে সে প্রত্যেকটা বিষয় আপনার এনশিওর করতে হবে। তারপর হচ্ছে আউটপুট ম্যানেজমেন্ট। যদি আপনি একটা কেমিক্যাল রিসিভ করার সময় জেডিসির লেভেল, যে কোনো একটা লেভেল কমপ্লাই করে ইনপুট করেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে হবে 95%-এর ক্ষেত্রে আপনার আউটপুট নিয়ে কোনো টেনশন করতে হবে। কারণ আপনি যখন
প্রথমে যাই হোক, আপনি যখন প্রথমে একটা কেমিক্যালের জ্যাডিসি গেটওয়েটা কমপ্লাই করে নিবেন, তখন দেখা যায় আউটপুটে যেতে যেতে আপনার প্যারামিটারটা একটা নির্দিষ্ট মানে আপনার ডিওই অ্যাপ্লাই করে বা বায়ারদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে, সেটা মেনটেন করে আসবে। তাই আপনার যারা কোনো একটা কেমিক্যাল ইনপুটের ক্ষেত্রে আপনি জ্যাডিসির লেভেলটা সিলেক্ট করে ফেলবেন, কমপ্লাই করে দিবেন, তখন আপনার 90% কাজ শেষ, যে আউটপুটে আপনার গিয়ে আর কোনো কন্ট্রোলের দরকার হবে না। তারপরে হচ্ছে প্রসেস কন্ট্রোল। প্রসেস প্রসেস কন্ট্রোল বলতে আমরা যেটা বুঝি, যে আমরা প্রসেসিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক কিছু অ্যাড করে নিতে হয়, কেমিক্যালের মাত্রা বেশি কম করে নিতে হয়। সেই জায়গাটাতে আপনার কিছু কন্ট্রোলিং ডিভাইস ইউজ করতে হবে, আপনার এটা নিয়ে প্রপার কাজ করতে হবে, আপনার অ্যাসেসমেন্ট করতে করে দেখতে হবে যে ওই কেমিক্যালের পরিবর্তে অল্টারনেটিভ কোন কেমিক্যাল ইউজ করলে আপনার সেখানে কেমিক্যালটা কম প্রয়োজন হচ্ছে বা বেশি প্রয়োজন হচ্ছে, ওই বিষয়টা। এরপরে আসেন কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। আপনি কেমিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হলে আপনার কমিটমেন্টটা এমন থাকতে হবে যে আপনি ওই যে আমি আগেই বললাম আপনার আমরা যখন ওই যে মনে আছে ওখানে আলাপ আলোচনা করেছিলাম একটু আগে, যে প্রোগ্রেসিভে যখন আমরা যাব, তখন আমার কি করব, আমার সেখানে কিন্তু আমি কমিটমেন্ট দিয়ে আসছি যে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট করতে হবে, সেই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। তো এখানে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিএমএইচ ফ্রেমওয়ার্কটা নিয়ে কারো কোনো যে 9টা পয়েন্ট আছে, কারো কোনো প্রশ্ন আছে? আশা করি আপনাদের কিছু প্রশ্ন এখানে থাকার কথা, আমি গুরুত্বপূর্ণ কিছু ইস্যু ছেড়ে দিয়ে চলে গেছি। যারা আমার এই 9টা পয়েন্ট ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন, আমি অতটুকু নিশ্চয়তা দিব যে কালকে আপনার ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরে আগামী 1 সপ্তাহ যদি আপনি কাজ করেন এই বিষয়টা নিয়ে, তাহলে আপনার কেমিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে 90% কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে, শুধু এই 9টা পয়েন্ট আপনি যদি মেনটেন করতে পারেন। এই জায়গাটাতে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের কি কোনো প্রশ্ন নাই? আমি কি এগিয়ে যাব? আমি কিন্তু আপনাদের জন্য কিছু টাইম রেখে দিয়েছিলাম এখানে, যে আপনারা প্রশ্ন করবেন, আপনারা পলিসি নিয়ে প্রশ্ন করতে পারেন, আপনারা হেলথ সেফটি গুলা নিয়ে প্রশ্ন করতে পারেন, ইনভেন্টরি নিয়ে প্রশ্ন করতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন ওই যে স্টোরেজ এন্ড হ্যান্ডলিং নিয়ে। আমি আশা করব আপনাদের কাছ থেকে টুকটাক যাতে প্রশ্ন আসে, না আসলে আমি এগিয়ে যাচ্ছি। এগিয়ে যান স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা জানি যে আজকের আমাদের মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে জেডিসি গেটওয়ে। তো জেডিসি গেটওয়েতে আমরা মূলত কোন কোন প্রসেসে কাজ করব, সেই প্রসেসগুলো কোনটা কি সেই বিষয়টা নিয়ে আমরা এখন জানবো। জেডিসি গেটওয়েতে মূলত আমরা 3টা প্রসেসে কাজ করতে পারি। প্রথম প্রসেস হলো ইনপুট। আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু এতক্ষণ আলোচনা করে ফেলছি, মানে হয়তো এতক্ষণ আমরা ডিটেলসে আলোচনা করে আসছি। এখন ওই বিষয়গুলোকে একটু ভিন্নভাবে আরো আরেকটু বিস্তারিত ভাবে দেখবো। এতক্ষণ আলোচনা করে আসি, আমি যথেষ্ট পরিমাণ আলোচনা করছি, বাস পরবর্তী যে ধাপগুলো সেই ধাপগুলো আপনারা আরেকটু খেয়াল করলেই আপনাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। প্রথম বিষয় হচ্ছে ইনপুট, তারপরের বিষয়টা হচ্ছে প্রসেস, তারপরেরটা পরেরটা হচ্ছে আউটপুট। সোজা বাংলায় বলতে গেলে আমি বাজার থেকে মাছ কিনে আসছি, মাছ কিনে এনে বাসায় আনছি, সেটাকে রান্না করছি, ফাইনালি খেয়ে ফেলছি। এটাই হলো ইনপুট, প্রসেস, তারপরে আউটপুট। ওকে, এরপর আসেন আমার এখানে কিছু কি পয়েন্ট আছে। ইনপুটে আমার বেশ কিছু জিনিস দেখতে হবে, যেমন ইনপুটের কি পয়েন্ট হচ্ছে জেডিএসসি, এমআরএসএল। আমরা এমআরএসএল মানে তো বুঝি, এর আগে কিন্তু আলোচনা করে গেছিলাম। এমআরএসএলটা হলো ম্যানুফ্যাকচারার রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্ট, ঠিক আছে? তো
প্রথমেই দেখতে হবে যে আপনার যে কেমিক্যালটা আপনি আপনার ইন্ডাস্ট্রিতে ইনপুট করবেন সেটা জেডিসি এর এমআরএসএল টা নিয়ে দেখবেন সেটা জেডিসি কোন লেভেলটা কমপ্লাই করছে। এটা সবার আগে আপনি দেখে নিতে হবে। এটা আপনার জন্য গুরু দায়িত্ব। আমরা বলি না ফরজে কেফায়া বলে একটা শব্দ আছে, সেটা হচ্ছে আপনার জন্য জেডিসি এমআরএসএল টা মেনটেন করা, যদি আপনি সিকিউর থাকতে চান। আর যদি সিকিউর থাকতে না চান তখন আপনি ছেড়ে দিতে পারেন, তবে বাস খাবেন পরে। ঠিক আছে? মানে আমি সোজা বাংলায় কথা বলছি, আপনারা অন্যভাবে নিন না, আমি ইজিলি বলছি। তো সেজন্য যখন আমার কেমিক্যালটা আসবে, আসার সাথে আমি এমআরএসএল জেডিসি এমআরএসএল টা নিয়ে সেটা আমি দেখবো, সেই ডাটাগুলো দেখবো আমার জেডিসি কোন লেভেলটা কমপ্লাই করছে। সেকেন্ড, প্রিন্সিপাল এন্ড প্রসিডিউর। আবার এখানে দেখতে হবে যে আমি কেমিক্যাল যেটা আনছি সেটা কোন প্রসিডিউরে আনছি। আর প্রসিডিউর আমার তো ওই যে আমি যেটা বলছি পলিসি, পলিসি এন্ড প্রসিডিউর, পলিসির মধ্যে আমার প্রসিডিউর দেওয়া আছে, সেই প্রসিডিউর ওয়াইজ আপনি সেটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে সাবমিশন পোর্টাল। এখানে যে প্রিন্সিপাল এন্ড প্রসিডিউর হচ্ছে, এটা হচ্ছে আপনি যখন ডাটা একটা ইনপুট দিবেন, সেটা হচ্ছে তাদের জেডিসি গেটওয়ের একটা প্রিন্সিপাল এন্ড প্রসিডিউর আছে। সে প্রসিডিউর অনুসারে তাদের কোন কোন ধাপের পরে কোন কোন ধাপে 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 নিবে, তারা একটার পর একটা ধাপ চাইবে, সেই ধাপ অনুসারে আপনি একটার পর একটা দিতে থাকবেন। তারপরে হচ্ছে আপনি সেটাকে একটা পোর্টালের মধ্যে সাবমিশন করবেন। যখন আপনি পোর্টালে সাবমিশন করবেন তখন সেখানে আপনার কিছু কাজ থেকেই যায়। যদি কোনো কোনো ক্ষেত্রে সেটাকে ইমপ্লিমেন্টেশন করার প্রয়োজন হয় আপনার, ঠিক আছে? মানে সাবমিশন করতেন, সাবমিশন করার সময় যদি আপনার কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করার প্রয়োজন হচ্ছে, যে আপনার এই কেমিক্যালটা বেশি হয়ে গেছে এটা আপনি দিবেন না, তখন সেটাকে আপনি আবার ইমপ্লিমেন্টেশন করতে পারবেন, সেটা হচ্ছে জেডিসির গেটওয়েতে। এরপর আসেন পারফরমেন্স ইন চেক। আপনি প্রতি বছর মাসে মাসে যখন জেডিসিতে আপনার কেমিক্যালের ডাটাগুলো দিচ্ছেন, সেই ডাটাগুলোর আপনার পারফরমেন্সটা জেডিসির কোন লেভেলে কতটা কেমিক্যাল আছে সেটা আপনি ইনচেক করতে পারবেন। এরপর আসেন পারফরমেন্স গাইডেন্স, কনফার্মেন্স। আপনি যখন এই ডাটাগুলো ইনপুট করছেন তখন ডাটাগুলো দেখেই অটোমেটিকগুলা, কারণ হচ্ছে প্রত্যেকটা ফর্মুলার তাদের কেমিক্যালস গুলাকে কি করছে, ওই জেডিসি কোন লেভেল কমপ্লাই করবে, কোন কেমিক্যালটাতে কোন কোন হ্যাজার্ড পদার্থগুলো আছে সেগুলা কোন কোন লেভেল গুলা কমপ্লাই করবে, সেটা অটোমেটিক্যালি সেখানে অ্যালাইন করে দেওয়া আছে। তো সেখান থেকে চেক করে নিতে পারছেন। তারপরে হচ্ছে কনফার্মেন্স ইনভেন্টরি। যখন আপনার সবগুলা কেমিক্যাল দেওয়া হয়ে গেছে, কনফার্মেন্স লেভেলটা আপনি জেনে গেছেন, তখন আপনার প্রয়োজনে আপনি ইনভেন্টরিটা ডাউনলোড করে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এটাই ছিল আপনার কি পয়েন্ট ফর ইনপুট ডিভাইস। এই জায়গাটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কি? না স্যার, খুব সুন্দর সহজভাবে বুঝাইছেন স্যার। হ্যাঁ, কিন্তু এখানে ভাই আপনাদেরকে বলে রাখি, কথাটা বলতে আমরা যত ইজিলি বলে গেছি, যখন কাজ করতে যাবেন তখন সেখানে আপনার কিছু বাধ্যবাধকতা থেকে যাবে। যেমন আপনার কি লাগবে, আপনি একটা ডাটা সাবমিট করতে গেলে আপনার একটা মোবাইল লাগতে পারে, আপনার একটা ল্যাপটপ লাগতে পারে, সেটার সাথে হচ্ছে আপনার আইডি থাকতে হবে, পাসওয়ার্ড থাকতে হবে। ওগুলো দিয়ে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ যেভাবে ডাটা দিতে হয় ডাটা ওভাবে সাবমিট করবেন। সাবমিট করতে গেলে যেহেতু আমার এখানে এক্স্যাক্টলি মানে অ্যাক্সেস নাই, অ্যাক্সেস থাকলে আমি আপনাকে সরাসরি ইনপুট করে একটা কেমিক্যাল দিয়ে দেখাইতে পারতাম, আমার এখানে অ্যাক্সেস নাই। ওকে? জি স্যার, ম্যানুয়ালি ওইটা যখন কর্মক্ষেত্রে যাওয়া হবে তখন একটা সমস্যা হবে অবশ্যই। তখন ওই যে স্যার করবেন, তখন আপনাদের একটু জ্বালাবো। আর একটাই হয়েছে, আপনি এটা ওই যে রেকর্ড তো করতেছেন, এটা দিয়ে ওই মাঝে মধ্যে দিকে একটু ঝালাই করে নিলাম। সবকিছু তো আর কর্মক্ষেত্রে যায় যখন আমি কাজে বাঁধবো, যখন কাজে সম্মুখীন হবো, তখন স্যার ওইভাবে আসলে বিষয়টা প্রপারলি করা যায়। মানে ক্লাসের মাধ্যমে যতটুকু হয়, কর্মক্ষেত্রে আরেকটু যেটুকু বাকি থাকে আর কি, কর্মক্ষেত্রে সেটা যায় হয়ে যায় স্যার, তখন আপনাদের একটু জ্বালাতন করতে পারি, এটাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদেরকে জ্বালাতন করে না, আমরা চাই যে আমাদের যে ছোট ভাই যারা আছে, যারা আমাদের একই সেক্টরে কাজ করে, বিশেষ করে আমাদের সাস্টেনেবিলিটি নিয়ে যারা কাজ করে, তাদের আলাদা একটা ফ্যামিলি আছে। সবাই মিলে হচ্ছে আমরা একটা ফ্যামিলির লোক। আপনার যেখানেই প্রবলেমে পড়বেন, জাস্ট একটা কল করবেন বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখবেন, জাফর ভাই আমি অমুক, আমি কাজ করতে গিয়ে এই জায়গাটাতে একটু সমস্যা করছি, আমাকে একটু হেল্প করেন। তো জি স্যার, এটা জাফর তো ভাই বলতে অবশ্যই কোনো করবো। কথা না, যারা সাস্টেনেবিলিটি নিয়ে যারা কাজ করে আর কি, বিশেষ করে, তো তারা বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা ওই সাপোর্টটা দিয়ে থাকে। ঠিক আছে? আর জি স্যার। সর্বদা যে কোনো সময় যে কোনো প্রবলেমসে জাফর ভাইকে নক করতে পারেন।
জাফর ভাই আপনাদেরকে সর্বক্ষেত্রে সাপোর্ট করবে। আর যদি কোথাও কোনো সাপোর্ট যদি জাফর ভাই নিতে দিতে নাও পারে, কারণ আমিও মানুষ, আমি যে একদম সব জানতা সব তা কিন্তু না, তখন আমি সেটা আপনাকে বলে দিব অন্য কোথাও থেকে সাপোর্ট পেতে পারেন, বা আমার পক্ষে সম্ভব হলে আমিও সাপোর্টটা নিয়ে নিব। ঠিক আছে? আপনার প্রশ্নটা আমার খুব ভালো লাগছে, যে আপনি যে একটা কথা বললেন যে আমাদেরকে জ্বালাবেন, আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা চাই যে আপনারা জুনিয়ররা এসে আমাদের কাছ থেকে অনেক কিছু জানেন বা আমাদের একটু বিরক্ত করেন, আমরাও যাতে বুঝি যে ছোট ভাইরা আসলে আমাদেরকে মনে রাখছে। ঠিক আছে? জি, জি স্যার, অবশ্যই জ্বালাতন করবো। আমি তো ওকে। এখন ছোট স্যার, এখন বর্তমানে আমি মেঘনা গ্রুপে স্যার আছি, ইটিপিতে স্যার মেঘনা গ্রুপে আছেন? এখনো। হ্যাঁ হ্যাঁ স্যার, মেঘনা গ্রুপে আমি মাওনাতে আছি, গাজীপুর মাওনায়। আপনার ওখানে ওই ইসিআর অফিসার কি আছে? আছে স্বাধীন। স্বাধীন? হ্যাঁ, স্বাধীন পলমলে কাজ করতো আগে, জব করতো। ইয়ে, ও সাউথ এশিয়া থেকে বিএসসি মনে হয় শেষ করে করা। পলমলে চাকরি করছে, এখন আমাদের এখানে আসছে। কতদিন হয়েছে স্বাধীন এখানে জয়েন করতে, কতদিন হয়েছে? স্বাধীন বস জয়েন করছে, তাও তো প্রায় বছরের কাছাকাছি হয়ে গেল। আপনাদের একজন বছর একজন বছরের মেয়ে কাছে। আছে, একটা মেয়ে আছে, উনি কোনটাতে আছে? আমাদের এখানে মেঘনার তো অনেকগুলাই, আমাদের এখানে মেঘনা হচ্ছে একটা, একটা মেঘনা উড, আর একটা হচ্ছে মেঘনা সাবলাইন, আর একটা হচ্ছে এমকে সেল, মানে ওটা নিট, মেঘনা নিট কম্পোজিট। আর আমি যেটাতে আছি, যেটাতে স্বাধীন বস আছে, সেটা হচ্ছে গ্রিন টেক্স এক্সিকিউটিভ লিমিটেড। আচ্ছা আচ্ছা। যাই হোক, ওই ডায়াং চেহারা ক্লাস। দেখলে চিনবো, বুঝছেন? চেহারা দেখলে হ্যাঁ চিনবো। হ্যাঁ। আর যেহেতু আপনারা এই সেক্টরে কাজ করছেন, যে কোনো কাজ করতে গেলে নির্দ্বিধায় একটা কল দিয়ে দিবেন বা একটা মেসেজ থ্রো করবেন যে ভাই আমি এই জায়গাটা থেকে একটু প্রবলেম করছি, আমার একটু হেল্প লাগতেছে। ঠিক আছে? জি স্যার, আর ওই জ্বালাবো তো অবশ্যই, এটা এটা মিস নাই স্যার। না, ওটা ঘটনা সমস্যা নেই, হয়েছে আমরাও যে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা নিয়ে কোনো কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ একজন আমার নাম্বার চাইছেন, হ্যাঁ? আপনাদের যে আলজাবের আছে না, আলজাবের স্যার, আপনাদের আলজাবের স্যারকে বলবেন আমার নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য, উনি আপনাদেরকে দিয়ে দিবে, একটু টেনশন করার কিছু নাই। আর এমএসসিটি হচ্ছে এমন একটা জায়গা আমার জন্য, ওখানে যে কারো কাছে চাইলেই যে জাফর স্যারের নাম্বারটা লাগবে, জাফর ভাইয়ের নাম্বারটা লাগবে, ওনারা দিয়ে দিবে। ঠিক আছে? আমি আর এখানে দিচ্ছি না, আপনারা ওই আলজাবের থেকে নিয়ে নিন। গ্রুপে আপনাদের তো গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে বললে আলজাবের আপনাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে? জি স্যার। ওকে। আর এরপরে দেখেন, আমরা প্রসেসের মধ্যে যে সকল কি পয়েন্ট নিয়ে কাজ করব প্রসেসে, তো প্রসেসের কাজগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে এর আগে আলাপ আলোচনা করছি, যেমন সিএমএস ফ্রেমওয়ার্ক, কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমে সিএমএস ফ্রেমওয়ার্ক নিয়েও বিস্তর আলোচনা করছি আমি। এরপরে কি আর আলোচনা করার দরকার আছে এখানে? কেমিক্যাল ম্যানেজমেন্ট সিএমএস ফ্রেমওয়ার্ক নিয়ে আর কোনো আলোচনার দরকার আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ এর আগে আমি অনেক বেশি কথা বলে ফেলছি একটা বিষয় নিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার, কেমিক্যালের ক্লাসটা তো অনেক দীর্ঘ হয়েছিল স্যার, অনেক ভালো হয়েছে। হ্যাঁ। না, আপনাদের মূল কাজটাই হচ্ছে এই জেডিসি গেটওয়েতে যাই বলে একটা প্ল্যাটফর্মের মধ্যে শুধু একটা জিনিস দেওয়া, এটা আর কিছু নয়। বাট মূল বিষয়টা না হচ্ছে স্যার। ফিজিক্যালি যে যে কাজগুলো করবেন সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা একটু বেশি কথা বলতে হতো। তো এর পরের বিষয়টা হচ্ছে সিএমএস টেকনিক্যাল ইন্ডাস্ট্রি গাইড। আপনার ওই যে সিএমএস টেকনিক্যাল ইন্ডাস্ট্রি গাইড ওয়েবসাইটে গেলে আপনি একটা পেয়ে যাবেন, ওখান থেকে তাদের গাইডলাইন অনুসারে কাজ করবেন। ঠিক আছে? তারপরে পারফরমেন্স ইনচেক, আপনার পারফরমেন্স ইনচেক ওই একইভাবে বললাম, ইনচেক করে নিতে পারবে। কেমিক্যাল ইনভেন্টরি লিস্ট, ইনভেন্টরিতে আপনার প্রত্যেকটা কেমিক্যাল আছে কিনা, কয়টা কেমিক্যাল দিলেন, ওটা একটা লিস্ট চলে আসবে। ম্যানমেড সেলুলাস ফাইবার, ওটা নিয়ে কাজ করবেন। এই বিষয়গুলো ওখানে থাকে। এরপরে হলো আউটপুট, ফাইনাল যেটা। ঠিক আছে? তো আমরা তো জানি আসলে কেমিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আউটপুট বলি, সেটা হচ্ছে আমার ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করা, তাই না কি? কারণ আমরা প্রত্যেকটা কেমিক্যাল থেকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই দেখি সবশেষে কেমিক্যালের পার্ট কোথায় এসে শেষ হয়, যে এটা মানে এই ডাইং করছে, প্রিন্টিং করছে, সবশেষে ওয়াশ করছে, ওয়াশ করার পরে ইফ্লুয়েন্ট ইটিপিরে দিয়ে দিছে কি কতগুলা তরল বজ্র। ঠিক আছে? ইটিপিতে দিয়ে দেয় শুধুমাত্র তরল তরল দূষিত বজ্র, যে বজ্রগুলাকে পরিশোধন করে আমরা এই থেকে পরিবেশে ছেড়ে দিতে হয়, বা আমরা রিইউজ বা রিসাইকেল করতে হয়। তো
ওয়েস্ট ওয়াটার গাইডলাইনটা খুব ভালো করে দিয়েছে জেডিএসসি, নিজস্ব একটা ওয়েস্ট ওয়াটার গাইডলাইন আছে, তাদের ওয়েবসাইটে গেলে সেটা পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিবেন। আর ওটা অনুসারে প্রত্যেকটা গাইডলাইন একটু মনোযোগ সহকারে করবেন। করলে ওনাদের গাইডলাইন অনুসারে যদি কাজ করেন না, কোথাও আটকাবেন না। মানে একজনের কাছ থেকে মুখে মুখে বলে বলে শেখার চাইতে আপনি যখন গাইডলাইনটা ঘাটবেন না, তখন দেখবেন আপনার প্র্যাকটিসটা অনেক ভালো হচ্ছে। তারপর হচ্ছে ক্লাস রেফারেন্স ডকুমেন্ট। ক্লাসটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, ওই ম্যানেজমেন্টের জন্য আপনার ওখানে একটা ডকুমেন্টস গুলো কি কি আছে, আপনি কোন কোন থার্ড পার্টি দ্বারা সেটাকে ভ্যানিশ করছেন বা কাদেরকে দিয়ে দিচ্ছেন, ও তারা নিয়ে ফাইনালি এই ক্লাসটা দিয়ে কি করছে, ওই বিষয়গুলা আপনি দেখবেন। তারপর যে স্যাম্পলিং এন্ড অ্যানালাইসিস প্ল্যান, আপনার স্লাইস গুলা আপনি কখন কখন স্যাম্পলিং করবেন আর কখন কখন কিভাবে অ্যানালাইসিস করবেন, এই বিষয়গুলো থাকবে। প্রতিদিন আপনার ওয়েস্ট ওয়াটার আপনার ইনপুটে, ইনলেটে কি কি চেক করবেন, আউটলেটে কি কি চেক করবেন, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবেন। ইলেকট্রনিক ডাটা রিপোর্টিং সিস্টেম, আসলে এই একটা জায়গায় আমরা অনেকেই বলি যে আসলে ইলেকট্রনিক ডাটা রিপোর্টিং সিস্টেমটা নিয়ে অনেকের নাকি সমস্যা হয়, বুঝে না। যখন বলা হয় যে ভাই সমস্যা হওয়ার কি আছে, আপনি কি এই কাজগুলো করেন, বলে হ্যাঁ, তাহলে এটাই তো ডাটা, ইলেকট্রনিক ডাটা ডিভাইস। তো যেমন হচ্ছে এই আমরা যদি আগে, আজ থেকে 5 বছর 7 বছর আগেও যেতাম, প্রত্যেকটা ফ্যাক্টরিতে দেখা যায় যে ওনারা মানে ম্যানুয়াল কিছু হ্যান্ডবুক ইউজ করতো, যেগুলোতে তারা নোট রাখতো বা ইনভেন্টরি গুলো ম্যানুয়াল করা হতো। এখন বর্তমানে আর ম্যানুয়াল করা হয় না, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা আমরা অনলাইনে করি। তো অনলাইনে যে কোনো কিছু করাকে বলা হয় সেটা ইলেকট্রনিক্স অ্যানালাইসিস করা বা রিপোর্টিং করা। আপনি যখন ইলেকট্রনিক ভাবে কোনো কিছু রিপোর্টিং করবেন, সেটা আপনার এক জায়গা থেকে সকলেই দেখতে পাচ্ছে, যে কাউকে আপনি অনলাইনে পাঠিয়ে দিতে পারতেছেন। তারপরে হলো একসেপ্টেবল ল্যাবরেটরিজ। আপনি যখন জেডিসি এর ওয়েস্ট ওয়াটারের গাইড, এই ওয়েস্ট ওয়াটার গুলো আপনি চেক করাবেন, চেক করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, যে কোনো জায়গা থেকে চেক করাইলে সেটা কোনো বায়ার অ্যাপ্রুভ করবে না বা জেডিসি গাইডলাইন ওয়াইজ সেটা নিবে না। সেটার জন্য জেডিসি অ্যাপ্রুভড কিছু ইয়ে আছে, এই ল্যাবরেটরিজ আছে, তাদের দ্বারাই চেক করতে হবে। তার মধ্যেও কথা আছে, ওই এই ল্যাবরেটরির মধ্যে প্রত্যেকটা ল্যাবরেটরিকে আবার লেভেল 1 লেভেল 2 লেভেল 3 দেয় নাই, শুধুমাত্র টিইউভি মনে হয় লেভেল 1 লেভেল 2 লেভেল 3 আছে। বিভি বলে, বিভি হচ্ছে লেভেল 1, ইন্টারটেক হচ্ছে লেভেল 1, এই টাইপের আরো কিছু। তারপরে জিওটিএসও হলো লেভেল 1, তারা শুধু লেভেল 1 কমপ্লাই করতে পারবে আপনার। আর অন্যরা আরো কয়েকটা আছে যারা হচ্ছে লেভেল 3 পর্যন্ত অ্যাপ্রুভ করতে পারে। তো তাদের একসেপ্টেবল মানে নমিনেটেড কিছু ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরি থেকে আপনি টেস্ট গুলো করাবেন। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি, আপনার যে টেকনোলজি গুলো আছে কোন প্রসেসে করছেন, এখন সবচেয়ে উন্নত প্রসেস হলো আপনার অ্যাম্বিয়ার প্ল্যান্ট। যারা ইটিপি নিয়ে কাজ করছেন তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে আসলে আমি ইটিপির বিষয়টাই বলছি এখানে। ইটিপির বিষয়টা হচ্ছে আমরা আগে পড়ছি কেমিক্যাল, বায়োলজিক্যাল, বায়োকেমিক্যাল, তারপরে হচ্ছে এখন মূলত উন্নত প্লান্ট প্রযুক্তি হচ্ছে অ্যাম্বিয়ার প্লান্ট। তো অ্যাম্বিয়ার প্লান্টে হয়তো সবাই এখনো যেতে পারে নাই, চেষ্টা করতেছে। বেশ কিছু কোম্পানি দেখতেছি অ্যাম্বিয়ার প্লান্ট নিয়ে কাজ করার চেষ্টা করছে। তো আপনি কোন টেকনোলজিটা ইউজ করছেন, এই টেকনোলজিটা ভালো করে ফলো করবেন। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, আপনার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা সঠিকভাবে মনিটর করবেন, পর্যালোচনা করবেন, ইত্যাদি প্রত্যেকটা বিষয় দেখে নিবেন। তারপরে হচ্ছে সিস্টেমেটিক অপারেটর মিনিমাম কোয়ালিফিকেশন। আপনি মনে করেন আপনার ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান পরিচালনা করার জন্য আপনি চাইলেই যাকে তাকে দিয়ে করাইতে পারবেন না, বা কেমিক্যাল ম্যানেজমেন্ট সিএমএইচ এই সিস্টেমে যারা আছে, ইসিআর যারা আছে, তাদের একটা ন্যূনতম তো আপনার কোয়ালিফিকেশনের রিকোয়ারমেন্ট বায়ার কর্তৃক দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো কি আছে না আছে সেটা একটু চেক করে নিবেন। তারপরে হচ্ছে লেদার ওয়েস্ট ওয়াটার গাইডলাইন অ্যাডেন্ডাম, যেটা হচ্ছে যে যারা আমরা যেহেতু চামড়া শিল্প নিয়ে কাজ করছি না, যদি কেউ থাকেন তো তাদের জন্য বলছি, আপনাদের জন্য আলাদা একটা গাইডলাইন আছে, আপনারা সেই গাইডলাইন অনুসারে আপনাদের প্রসিডিউরটা ফলো করে নেবেন। ম্যানমেড সেলুলাস ফাইবারটা কিভাবে ইয়ে করতে হবে সেটাও গাইডলাইনে দেওয়া আছে। জেডিএসসি এয়ার ইমিশন পজিশন পেপার, যেটা এর আগে করা হইতো না, তবে এখন বর্তমানে ইয়ার ইমিশন পজিশন পেপারটা করা হচ্ছে। স্যার এই গাইড, স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার, এই এস এস গাইডলাইনটা এস স্যার আমাদের গ্রুপে যদি একটু দিয়ে দিতেন তাহলে স্যার আমাদের। গাইডলাইনটা গ্রুপের মধ্যে বলতে গেলে কি, আপনি জেডিসি তে ওয়েবসাইটে ব্রাউজ করবেন, ওয়েবসাইটে ব্রাউজ করার পরে দেখবেন ওখানে বেশ কিছু গাইডলাইন আসছে। এখন আপনার কোন গাইডলাইনটা লাগতেছে সেখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, আর কিছু না। যেমন আমরা ডিওই তে ঢুকে পরিবেশ ডিওই এর গাইডলাইনটা ডাউনলোড করে নিচ্ছি না,
ইসিআর ডাউনলোড করে গাইডলাইন গুলো ডাউনলোড করে নেই। একইভাবে ওখানে আপনি যাবেন, ওখানে বেশ কিছু গাইডলাইন, একটা গাইডলাইন না তো। এখন আমি আপনার কোনটা লাগবে আমি কোনটা দিব, তার চাইতে ভালো হবে যে আপনি ওদের ওয়েবসাইটে, জ্যাডিসি ওয়েবসাইটেই ব্রাউজ করবেন। ব্রাউজ করলে সেখানে দেখবেন একটার পর একটা আসছে, তখন আপনি আপনার যেটা লাগবে সেটা ডাউনলোড করে নিয়ে নিন, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। একসাথে যদি অনেকগুলো গাইডলাইন আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি কোনো গাইডলাইনই পড়বেন না। কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটা গাইডলাইন নেন, সেটা আপনি পড়বেন, ওইটা শেষ হলে আরেকটা পড়বেন, ওইটা শেষ হলে আরেকটা পড়বেন, অনলাইন থেকে নিয়ে নেবেন, আপডেটটা পাবেন সেখানে। ঠিক আছে? তো আপনাদের কি এই আজকে জেডডিএসসির বিষয়টা নিয়ে আর কোনো কোয়ারি, কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। আমরা অলমোস্ট শেষের দিকে। এখানে আমার, হ্যাঁ আমরা অলমোস্ট শেষের দিকে। এখানে যেটা আছে এই বিষয়গুলো আমি আলাপ আলোচনা করে ফেলছি, যে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনার কিভাবে করতে হয়। ওই যে আমরা এই বললাম না, কি বলি, কেমিক্যাল স্টোর কিভাবে ওইটা কন্ট্রোল করতে হবে সেই বিষয়টা। এখানে আর তেমন কিছু নাই, এগুলো আমি বলে ফেলছি, এগুলোতে বলার কিছু নাই। স্যার এই স্লাইডটা দিয়ে দিন। স্লাইড অবশ্যই আপনারা পেয়ে যাবেন, ওটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আহ তাহলে আপনাদের তো আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। এখন আমরা 5-7 মিনিট বসে কথা কথা বলি, সমস্যা নাই। অনেক অধিকারী, আপনি কোথায় আছেন? স্যার আমি আছি নেক্সট, এটা বিডিলের এটা হচ্ছে স্যার নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জে? স্যার, সিলেট রোড। আচ্ছা আচ্ছা। আর সাদ্দাম আপনি কোথায় জি আছেন? স্যার, নরসিংদী মেঘনাতে? সিলেট রোডে পড়ছে স্যার। স্যার আমি মেঘনাতে, গাজীপুর, মাওনা। আচ্ছা আচ্ছা। আপনারা দুজন কি এটিপি নিয়ে কাজ করছেন? স্যার আমি টিভিতে আছি, ওই না স্যার, ভাই আমি আছে আমার থেকে বড় পোস্টে, ভাই চেয়ারে আছে। আচ্ছা যাক, ভালোই হলো আসলে। মেইন কথা হচ্ছে আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেশন রাখবেন, প্লাস আমাদের সাথেও যোগাযোগ রাখবেন। কাজকর্ম করতে করতে যে যেখানেই থাকেন না কেন ভাই, কাজ কিন্তু কোনোটাই ছোট না। আমরা আপনাদের যখন এই আজকে এনভায়রনমেন্টের তো জব হচ্ছে অ্যাভেলেবল, আমরা যখন পাশ করে বের হই আর কি, তখন আসলে এনভায়রনমেন্টের কোনো জব ছিল না। মানে আমরা এটা নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এখন বর্তমানে জব অ্যাভেলেবেল হয়েছে, এখন তো মানে গোল্ডেন, আমরা বলি না ওই যে গোল্ডেন ফিউচার বলতে পারেন, সেটাই হচ্ছে সাস্টেনেবিলিটি। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। তো অনিক আপনাদের আর কোনো ভাই, প্রশ্ন থাকলে বলতে পারেন। অনিক ভাই প্রশ্ন থাকলে করেন জি না, জি, আমরাও সাদ্দাম ভাই, একটু থাকি। সাদ্দাম ভাই বলেন শুনি। বললাম যে অনিক ভাই আপনি একটু পারেন ভালো, আমাদের মধ্যে বড় ভাই মানুষ, আপনি প্রশ্ন করেন স্যার রে, যা যা প্রশ্ন থাকা দরকার। স্যার তো একবারে ফ্রিলি, স্যার তো কোনো আমার রাগও আমার করে না। যে জায়গায় ভাই 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 আমার যে জায়গায় কোশ্চেন ছিল আমি বলছি। এখন হচ্ছে কাজ যখন আমি কাজ যখন করব তখন সমস্যা হলে বাকিটা স্যারের সাথে শেয়ার করবো, বাকিটা আমি পরে পরবর্তীতে গ্রুপেও শেয়ার করে দিব। ঠিক আছে ভাই? হ্যাঁ, তাহলে স্যার কি আর এখন আমি তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন তাহলে, অনিক ভাই। তাহলে এখন আপাতত অনিক আমরা ভাই, নিতে পারি, তাই তো? জি স্যার স্যার। অনিক ভাই যেন কি বলতে চাইলো। হ্যাঁ, অনেক বলেন। স্যার বলছিলাম যে স্যার আমাদের হচ্ছে এই যে কিছু কিছু কাজ আছে স্যার, আমরা মূলত সত্যি কথা বলতে কি পোর্টালে পোর্টালে যখন ঢুকে কাজ করব, হয়তো স্যার তখন আমাদের কিছু কিছু জায়গায় বেঁধে যাব। তখন স্যার আপনার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট করলে স্যার আমাদের একটু রেসপন্স করেন, যাতে আমরা স্যার কাজটা করতে পারি। এতটুকু স্যার রিকোয়েস্ট আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি আর আপনাকে একটা কথা অবশ্যই বলি এমএসসি অনেক, তে, হ্যাঁ অনেক স্যার আমি আপনাকে অবশ্যই একটা এমএসসি কথা তেও বলি। নক করবো। হ্যাঁ মানে আমি কাজ করতে গেলে, আমি কাজ যখন করি আর কি, আমি আমার একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। আমি কিন্তু সাস্টেনেবিলিটি প্লাস কমপ্লায়েন্স দুটো বিষয় নিয়ে কাজ করছি একটা ইন্ডাস্ট্রিতে। আমি স্যার। কমপ্লায়েন্স হেড, ঠিক আছে, সাস্টেনেবিলিটি প্লাস কমপ্লায়েন্স হেড। তো সেই হিসেব থেকে আপনার সাস্টেনেবিলিটি রিলেটেড বা কমপ্লায়েন্স রিলেটেড যে কোনো সমস্যা হবে, আপনারা নির্দ্বিধায় আমার নাম্বারটা জাস্ট আল জাবেরকে বলবেন, সেই গ্রুপে শেয়ার করে দিবে, সেখান থেকে নিয়ে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ থ্রো করবেন বা একটা ফোন করে বলবেন যে স্যার আমি, বা ভাই বললে আমি বেশি খুশি হই, স্যার বলাতে আমি বেশি খুশি হই না যদিও। তো বলবেন যে ভাইয়া আমি এই প্রবলেমটাতে পড়ছি, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার।
স্যার আমাদের কিছু ডেভেলপের কাজ চলতেছে। ডেভেলপ বলতে আমাদের স্যার যে থেকে স্যার পোর্টাল নিব স্যার আমরা কিছুদিনের মধ্যে। এখন স্যার কথাবার্তা চলতেছে আর কি। এই অবস্থা আর কি আছে। এখন স্যার এটা নেয়ার পরে স্যার বাকিটা আর কি বোঝা যাবে কোথায় কি আচ্ছা আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকের জন্য লিভ নেই, হ্যাঁ। ধন্যবাদ আপনাদেরকে, অনেক ভালো জি লাগছে স্যার। যে আসলে পরপর দুইটা সেশন নিলাম আমি, এর আগে একটা নিছিলাম আর এবার একটা অনেক দিন পরেই নিছি। তো সবাই ভালো থাকবেন, জি দোয়া স্যার। করবেন আমার জন্য। না স্যার, আপনার ক্লাসগুলো খুবই উপভোগ করছি স্যার, ভালো হয়েছে অনেক। আচ্ছা, ধন্যবাদ, সবাই ভালো থাকেন, হ্যাঁ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে।